লাস্ট ভিডিওতে আমরা হ্যাশিং শুরু করেছিলাম, হ্যাশ টেবিলে কিভাবে আমরা এলিমেন্ট স্টোর করতে পারি। তখন আমরা দেখেছিলাম যে মাল্টিপল এলিমেন্ট যদি সেম স্লটে হ্যাশ হয় তখন সেখানে একটা কলিশন হয়। আর কলিশন রিজলভ করার জন্য আমরা দুইটা টেকনিকের নাম জেনেছিলাম, একটা হচ্ছে চেইনিং আর একটা হচ্ছে ওপেন অ্যাড্রেসিং। লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম যে চেইনিং দিয়ে কিভাবে আসলে আমরা কলিশন রিজলভ করতে পারি। আমরা কি করতাম যে আমাদের একটা ফিক্স সাইজ টেবিল থাকতো, মাল্টিপল এলিমেন্ট যদি সেম স্লটে হ্যাশ হতো তাহলে আমরা কি করতাম, ওই এলিমেন্ট গুলো দিয়ে একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করে সেই লিঙ্ক লিস্টের হেড নোটটাকে আমরা ওই স্লটে স্টোর করতাম। সো ইচ টাইম কোনো একটা ভ্যালু যদি কোনো একটা স্লটে হ্যাশ হয় তাহলে আমরা ওই ভ্যালুটাকে ওই চেইনে অ্যাড করে দিতাম। তাহলে আমরা একটু আরেকটু দেখি আজকে যে কিভাবে আমরা করতে পারি। যে মনে করো যে আমাদের এরকম একটা এক্সাম্পল দেয়া আছে, হ্যাশ ফাংশনটা দেয়া আছে আর এই কি গুলো আমার টেবিলে ইনসার্ট করতে বলেছে। কিন্তু এখানে খেয়াল করো টেবিল সাইজ কিন্তু বলে দেয়া নেই, কিন্তু তোমরা কি টেবিল সাইজ বের করতে পারবে? আমরা কিন্তু হ্যাশ ফাংশন দেখে খুব ইজিলি টেবিল সাইজটা বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে এই যে দেখো, %5, যে কোনো একটা ভ্যালুকে আমি যখন হ্যাশ করছি তখন হ্যাশ ভ্যালুটাকে আমি %5 করছি। তার মানে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি h(k) এর ভ্যালু 0 থেকে 4 এর মধ্যেই থাকবে। তাহলে এখানে টোটাল কতগুলো ভ্যালু আছে? 5টা ভ্যালু আছে, তাহলে টেবিলের সাইজ 5 হবে। তাহলে আমাকে যদি এই হ্যাশ ফাংশনটা দেয়া থাকে এবং এই কি ভ্যালু গুলো টেবিলে ইনসার্ট করতে বলে এবং কলিশন রেজলিউশন টেকনিক হিসেবে চেইনিং এর কথা বলা থাকে, তখন আমরা টেবিল সাইজ না দেয়া থাকলেও কিন্তু হ্যাশ টেবিল থেকে, হ্যাশ ফাংশন থেকে টেবিল সাইজটা বের করে নিতে পারবো। এখানে যেহেতু 5 দ্বারা মডিউলো করছে তার মানে আমরা টেবিল সাইজ 5 ধরে নিব। তাহলে আমরা একটা 5 সাইজের টেবিল ড্র করে ফেলি। 0, 1, 2, 3, 4। শুরুতে তো সবগুলোকে নাল দ্বারা ইনিশিয়ালাইজ করে রাখি, তারপর আমরা যখন কোনো একটা ভ্যালু ইনসার্ট করব ওই স্লটে একটা নতুন নোট ক্রিয়েট করে লিঙ্ক লিস্টে জাস্ট অ্যাড করে দিব। তাহলে প্রথমে দেখো আমরা 2 এর জন্য আগে হ্যাশ ভ্যালু কমপ্লিট করে নিলাম, সেটা আসলো 4। তার মানে আমরা প্রথমে 2 এর জন্য একটা নিউ নোট ক্রিয়েট করব এবং সেই নোটটাকে এই স্লটে ইনসার্ট করে দিলাম, সেই নোডের অ্যাড্রেসটাকে। এটা আমার হেড নোড, তাহলে এই হেড নোডের যে অ্যাড্রেসটা সেটা আমরা এই স্লটে স্টোর করলাম। এরপর যখন আমি 15 কে ইনসার্ট করতে যাচ্ছি, 15 এর জন্য হ্যাশ ভ্যালু আসলো 0। তাহলে আমি কি করলাম, 15 এর জন্য একটা নিউ নোড ক্রিয়েট করলাম এবং সেটার যে অ্যাড্রেসটা বা পয়েন্টারটা সেটা আমি ওই স্লটে স্টোর করে দিলাম। এরপর 23 কে যখন স্টোর করতে যাচ্ছি তার হ্যাশ ভ্যালু হচ্ছে 1। তাহলে 23 এর জন্য একটা নিউ নোড ক্রিয়েট করলাম এবং স্লট 1-এ সেটার অ্যাড্রেসটা স্টোর করে দিলাম। এরপরে 40 এর জন্য হ্যাশ ভ্যালু আসলো 0। তাহলে 0 স্লটে তো অলরেডি একটা এলিমেন্ট ছিল, তাহলে আমি 40 এর জন্য নতুন একটা নোড ক্রিয়েট করে 0 এর স্লটে যে লিঙ্ক লিস্ট বা চেইনটা ছিল সেই চেইনে 40-কে অ্যাড করে দিলাম। এরপরে 62 এর জন্য হ্যাশ ভ্যালু 4। তাহলে 62 এর একটা নিউ নোড ক্রিয়েট করে স্লট 4-এ যে চেইন বা লিঙ্ক লিস্টটা ছিল সেখানে 62-কে অ্যাড করে দিলাম। এবার 75 তার হ্যাশ ভ্যালু হচ্ছে 0। তাহলে আমরা 75 এর জন্য একটা নতুন নোড ক্রিয়েট করে 0 এর স্লটে যে চেইন বা লিঙ্ক লিস্টটা ছিল সেখানে এটাকে অ্যাড করে দিলাম। তাহলে এভাবে করে কি আমি চেইনিং টেকনিক অ্যাপ্লাই করে এলিমেন্ট গুলোকে টেবিলে স্টোর করলাম। এখানে একটা জিনিস খেয়াল করো তো, আমাদের টেবিল সাইজ কত? 5। আর টোটাল কতগুলো কি ভ্যালু আমি টেবিলে ইনসার্ট করলাম? 6। তার মানে বলতো যে আমার টেবিল সাইজের থেকে নাম্বার অফ এলিমেন্টস বেশি হলেও কি চেইনিং মেথড অ্যাপ্লাই করে আমি কিন্তু এলিমেন্ট গুলোকে টেবিলে স্টোর করতে পারছি। তার মানে এরকম একটা সিনারিও হয়তো আসতেই পারে যে তোমাকে বলা হলো তোমার টোটাল কি হচ্ছে 100টা, হ্যাঁ, আর তোমার টেবিল সাইজ হচ্ছে 50। তার মানে তোমার 50টা স্লট আছে, সেখানে কি তুমি 100টা কি ভ্যালু ইনসার্ট করতে পারবা? নর্মাল অ্যারে বা টেবিল যদি চিন্তা করো সেটা কিন্তু পারবে না। কিন্তু তুমি যদি এরকম হ্যাশিং টেকনিক অ্যাপ্লাই করো এবং হ্যাশিং করতে গিয়ে যদি কলিশন হয়, তখন যদি কলিশন রেজলিউশন টেকনিক হিসেবে তুমি চেইনিং অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তুমি খুব ইজিলি 50টা স্লটে 100টা কেন তার থেকেও বেশি এলিমেন্ট স্টোর করতে পারবে। তো কোনো একটা সিনারিও যদি এরকম হয় যে তোমার টেবিল সাইজের থেকে যদি নাম্বার অফ এলিমেন্ট বেশি হয়, তাহলে হ্যাচিং এর ক্ষেত্রে কোন টেকনিক অ্যাপ্লাই করা উচিত হবে? এটা কি চেইনিং। কারণ খেয়াল করো যে আমরা প্রত্যেকটা স্লটে কি কোন একটা লিঙ্ক লিস্টের জাস্ট হেড নোডে পয়েন্টারটা স্টোর করছি, তাহলে এই লিঙ্ক লিস্ট কি নিজে ইচ্ছা মতন গ্রো করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে চেইনিং মেথড অ্যাপ্লাই করে কিভাবে আমরা হ্যাশ টেবিলে এলিমেন্ট গুলোকে স্টোর করতে পারি কলিশন রিজলভ করে। এবার আমরা আসি যে চেইনিং এর টাইম কমপ্লেক্সিটি কত হবে। যে আমরা যদি কোনো একটা ভ্যালু সার্চ করতে যাই, মনে করো আমি একটা ভ্যালু সার্চ করতে চাচ্ছি, সার্চ 40।
তাহলে আমি যদি 40 কে সার্চ করতে চাই, আমার সার্চিংটা কেমন হবে? কারণ আমরা এই যে যা কিছুই করছি, এর মেইন পারপাস কি ছিল বলতো? সার্চিং এর টাইম কমপ্লেক্সিটিকে কনস্ট্যান্ট টাইমে নিয়ে আসা। তাহলে দেখি যে চেইনিং এ আমরা সার্চিং কে আদৌ কনস্ট্যান্ট টাইমে করতে পারছি কিনা। তাহলে কোনো একটা এলিমেন্টকে সার্চ করার আগে আগে তো তার হ্যাশ ভ্যালু কম্পিউট করে নিতে হবে, তাই না? যে এলিমেন্টটা যদি টেবিলে থাকে তাহলে কোন স্লটে থাকে সেটাকে বের করে নিতে হবে। তাহলে এই ফর্মুলা ইউজ করে আমি আগে এই যে 2 কে পার্সেন্টেজ 5 এটা ইউজ করে আমি কি করলাম, আগে হ্যাশ ভ্যালুটা বের করে নিলাম। এটার হ্যাশ ভ্যালু আসছে হচ্ছে 0। তার মানে টেবিলের 0 নাম্বার ইন্ডেক্সে যে লিঙ্ক লিস্টটা আছে আমরা এখন সেটা স্ক্যান করব। তাহলে আমি 0 নাম্বার ইন্ডেক্সে আসলাম। তাহলে এখানে যে লিঙ্ক লিস্ট বা চেইনটা আছে সেটা আমি স্ক্যান করবো। প্রথমে দেখলাম ফার্স্ট এলিমেন্ট বা হেড নোড থেকে আমি স্টার্ট করব। এটা কি 40? না। তাহলে আমি লিস্টের পরে এলিমেন্টে যাই, এটা কি 40? হ্যাঁ। তাহলে আমরা ওই লিঙ্ক লিস্টটা স্ক্যান করার পরে যদি আমার টার্গেট এলিমেন্টের সাথে ম্যাচ করে যায় কারেন্ট এলিমেন্টটা, তখন আমরা কি বলবো? ইয়েস, 40 ইজ প্রেজেন্ট ইন দ্য অ্যারে, 40 ইজ ফাউন্ড। এখন এটা কি একটা সাকসেসফুল সার্চ না, যে এলিমেন্টটা অ্যাকচুয়ালি হ্যাশ টেবিলে আছে? তাহলে প্রথমে আমরা হ্যাশ টেবিলে কোন ইন্ডেক্সে থাকতে পারে সেটা হ্যাশ ভ্যালু থেকে আগে কম্পিউট করে নিলাম। তারপর সেই ইন্ডেক্সে গিয়ে আমি লিঙ্ক লিস্টটা স্ক্যান করে দেখছি বা ট্রাভার্স করে এলিমেন্ট গুলোকে স্ক্যান করে আমার টার্গেট এলিমেন্টের সাথে ম্যাচ করছি, যে আমার যে টার্গেট এলিমেন্টটা আছে কিনা। যদি থাকে তাহলে কি আমি সেটা রিটার্ন করছি। তাহলে এই কেসে কি এলিমেন্টটা ছিল? তাহলে এটাকে আমরা বলবো সাকসেসফুল সার্চ। সাকসেসফুল সার্চের ক্ষেত্রে কি হতে পারে বলতো? যে আমার এলিমেন্টটা যে কোনো পজিশনে থাকতে পারে। যে বেস্ট কেসে কি হতে পারে, বেস্ট কেসে এলিমেন্টটা একদম ফার্স্ট ইন্ডেক্সেই বা প্রথমেই থাকবে লিঙ্ক লিস্টের শুরুতে, বেস্ট কেসে। আর ওর্স কেসে কি হতে পারে বলতো? যে আমি পুরা অ্যারেটা বা পুরা লিঙ্ক লিস্টটা, ওই স্লটে যে লিঙ্ক লিস্টটা আছে সেটা পুরাটা ট্রাভার্স করে ফেলেছি, কিন্তু এলিমেন্টটা আমার ওই লিঙ্ক লিস্টেই নেই। তাহলে ওর্স কেস কখন হবে? যখন আমার এলিমেন্টটা টেবিলে থাকবে না। তাহলে আমি ওই স্লটে গিয়ে পুরো লিঙ্ক লিস্টটা ট্রাভার্স করে ফেললাম, কিন্তু লিঙ্ক লিস্টের সবগুলো এলিমেন্ট স্ক্যান করার পরে দেখলাম আমার এলিমেন্টটা নাই। তখন আমি বলবো যে দ্যাট এলিমেন্ট ইজ নট ফাউন্ড। যেমন আমি যদি এখন একটা সার্চ করি, সার্চ 10, তাহলে প্রথমে আমার কাজ কি বলতো? আগে 10 এর হ্যাশ ভ্যালুটা কমপ্লিট করে জেনে নিতে হবে যে 10 যদি টেবিলে থাকে তাহলে কোন পজিশনে থাকবে। তাহলে আমরা এই যে আমাদের হ্যাশ ফাংশন দেয়া আছে এটা অনুযায়ী 2 × k, তাহলে 2 × 10 পার্সেন্টেজ 5, তাহলে এটা আসছে হচ্ছে 20 পার্সেন্টেজ 5, উইচ ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা টেবিলে 0 নাম্বার ইন্ডেক্সে গিয়ে 10 কে সার্চ করব। তাহলে আমরা চলো আবার দেখি এই সার্চিং আমরা কিভাবে করতে পারি। তাহলে আমরা আগে দেখে নিলাম যে 10 যদি টেবিলে থাকে তাহলে কোন স্লটে থাকতে পারে। আমরা দেখলাম 10 হচ্ছে 0 স্লটে থাকে। তাহলে আমি 0 নাম্বার স্লটে আসলাম। এখানে যে লিঙ্ক লিস্টটা আছে, এখন আমি সেই লিঙ্ক লিস্টটা প্রত্যেকটা এলিমেন্টকে স্ক্যান করব। তাহলে প্রথমে দেখলাম 15, না এটা আমার টার্গেট এলিমেন্ট না যাকে আমি সার্চ করছি। এরপর পরে এলিমেন্টটা দেখলাম 40, না এটাও আমার টার্গেট এলিমেন্ট না। তারপরে আমি পরে এলিমেন্টটা দেখলাম 75, না। এরপরে কোথায় পৌঁছে গেলাম বলতো? নালে পৌঁছে গেলাম, না? তাহলে আমি যদি, আমি বলেছি যে প্রথমে হ্যাশ ভ্যালু কম্পিউট করে পেলাম 0। তাহলে এই যে যখন আমরা হ্যাশ ভ্যালু কম্পিউট করলাম, আমি জানি যে 10 যদি টেবিলে থাকে তাহলে 0 ইন্ডেক্সেই থাকবে, আদারওয়াইজ অন্য কোনো স্লটে থাকবে না। তাহলে 0 ইন্ডেক্সে যে লিঙ্ক লিস্টটা ছিল সেটা পুরাটা ট্রাভার্স করে ফেললাম, কিন্তু আমার এলিমেন্টটা নাই। তখন আমরা এটাকে বলবো একটা আনসাকসেসফুল সার্চ। তাহলে সাকসেসফুল সার্চের জন্য আমার এলিমেন্টটা কি এই চেইনের যে কোনো পজিশনে থাকতে পারে। যদি সে শুরুতে থাকে তাহলে সেটা বেস্ট কেস হবে। আবার লাস্টে থাকলেও সেটাকে আমরা হয়তো ওর্স কেস হিসেবে চিন্তা করতে পারি, যে ইদার এলিমেন্টটা লিস্টে লাস্টে থাকবে অথবা এলিমেন্টটা প্রেজেন্ট থাকবে না। আর আর না হলে কি, প্রথমে যখন 40 কে সার্চ করেছিলাম সেটা কি মাঝখানে মিডল কোন একটা পয়েন্টে হয়তো ছিল। তাহলে এবার আমরা দেখি যে চেইনিং এর ক্ষেত্রে তাহলে সার্চিং এর টাইম কমপ্লেক্সিটি কেমন হবে। তাহলে প্রথমে আমাদের সার্চিং এর টাইম কমপ্লেক্সিটি এই কেস অ্যানালাইসিস করার আগে আমাদের কিছু একটা জিনিস জেনে নিতে হবে। তো প্রথমে আমি ধরে নিলাম যে নাম্বার অফ কিস, যে টেবিলে আসলে টোটাল কতগুলো কিস আছে। ধরে নিলাম যে আমার একটা টেবিলে হয়তো টোটাল 30টা এলিমেন্ট আছে। আর নাম্বার অফ স্লটস, যে টেবিলে টোটাল কতটা স্লট আছে, নাম্বার অফ স্লটস অথবা টেবিল সাইজ, সেটাকে আমি ধরে নিলাম টেবিল সাইজ হচ্ছে 10, মানে টেবিলে 10টা স্লট আছে। আর টেবিলে হচ্ছে টোটাল 30টা কি ভ্যালু আছে। তাহলে অন এন এভারেজ কতগুলো এলিমেন্ট আমার একটা স্লটে থাকতে পারে? যেমন আগেটাই দেখেছিলাম যে 0 স্লটে 3টা এলিমেন্ট আছে, 1 নাম্বার স্লটে একটা এলিমেন্ট আছে, 2 এবং 3 স্লটে হয়তো কোনো এলিমেন্ট ইনসার্ট করা হয়নি। তারপর 4 নাম্বার স্লটে 2টা এলিমেন্ট আছে। তা আমি জানতে চাচ্ছি যে আমার একটা টেবিলে যদি টোটাল 30টা এলিমেন্ট থাকে এবং নাম্বার অফ স্লটস যদি 10 হয়, তাহলে অন অ্যান এভারেজ কতগুলো কি
পার স্লটে থাকতে পারবে, তাহলে এভারেজ নাম্বার অফ কিস পার স্লট। তাহলে বলো তো যে এটা কত হতে পারে? আমরা এটা কি বলতে পারি যে 30 ÷ 10, হুইচ ইজ ইকুয়াল টু কত? 3। তার মানে আমাদের টোটাল কতগুলো কিস আছে সেটাকে যদি আমি টেবিলে কতগুলো স্লট আছে সেটা দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমি পেয়ে যাব যে একটা টেবিলে এভারেজ কতগুলো স্লট থাকতে পারে। এবং এটাকে একটা ইম্পর্টেন্ট ভ্যালু নাম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টর, এবং এটাকে আলফা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এবং এই আলফাটা আসলে কি, যে এভারেজ নাম্বার অফ কিস পার স্লট, সেটাকে আমরা লোড ফ্যাক্টর দ্বারা ইন্ডিকেট করব। তাহলে লোড ফ্যাক্টর আসলে কি ডিটারমাইন করবে বলতো, যে একটা পার্টিকুলার স্লটে যে চেইনের লেন্থ সেটা কতটুকু হতে পারে, একটা পার্টিকুলার স্লটে চেইনের এভারেজ লেন্থ কত হতে পারে, যেটা আমরা এখানে কি বের করলাম লোড ফ্যাক্টর দিয়ে। লোড ফ্যাক্টর কি ইন্ডিকেট করে, যে এভারেজ নাম্বার অফ কিস পার স্লট, তার মানে একটা স্লটে যে চেইন থাকবে সেই চেনের এভারেজ লেন্থ কত হতে পারে সেটাকে আমি আলফা দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তাহলে আমরা বলতে পারি এই চেনের লেন্থ কত, আসলে আলফা। এখন তাহলে আমরা আসি যে বেস্ট কেসে তো আমি প্রথমেই আমার টার্গেট এলিমেন্টটাকে খুঁজে পেয়ে যেতে পারবো, তখন হয়তো আমার অর্ডার অফ ওয়ান টাইম লাগবে। কিন্তু অন অ্যান এভারেজ আমার আসলে কত টাইম লাগতে পারে সার্চিং এর জন্য? তখন আমরা দেখেছিলাম যে আমাদের দুই টাইপের সার্চিং, তাই না, যে একটা হচ্ছে সাকসেসফুল সার্চিং আর একটা হচ্ছে আনসাকসেসফুল সার্চিং। তাহলে প্রথমে আমরা যদি আনসাকসেসফুল সার্চিং এর ক্ষেত্রে এভারেজ কস্ট বা টাইম কমপ্লেক্সিটি কত সেটা বের করতে চাই, কিভাবে বের করব? তাহলে আমাদের আনসাকসেসফুল সার্চিং কখন হচ্ছে বলো তো? মনে করো যে আগের যে প্রথম কেসটা দেখেছিলাম, যে এরকম আমার কিছু কি ভ্যালু আছে, এখানে ধরলাম 2, 5, 8, এটা হচ্ছে কোন একটা পার্টিকুলার স্লট। এবং আমি এখানে আনসাকসেসফুল সার্চিং এর ক্ষেত্রে কি হবে, আমরা আগে কেসে দেখেছিলাম আমরা যখন 10 কে সার্চ করতে যাচ্ছি, যে আমি পুরা চেইনটা ট্রাভার্স করে ফেললাম, তারপরে কি বলতো, এলিমেন্টটাকে খুঁজে পেলাম না। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ কি, প্রথম স্টেপে আমরা যখন সার্চ করতে যাই, আমার প্রথম কাজ হচ্ছে হ্যাশ ভ্যালু কম্পিউট করে ফেলা, কম্পিউট হ্যাশ ভ্যালু, যেটাকে আমরা কি ইন্ডেক্স হিসেবে ইউজ করি, তাই না, যে কত নাম্বার ইন্ডেক্সে আমি এলিমেন্টটা স্টোর করবো। তারপরে কি করবো বলতো, স্ক্যান দ্য এলিমেন্টস অফ দ্য লিস্ট ইন দ্যাট ইন্ডেক্স। ওই ইন্ডেক্সে যে লিস্টটা আছে সেখানে সবগুলো এলিমেন্টকে আমি স্ক্যান করব। তাহলে বলো এই হ্যাশ ভ্যালু কম্পিউট করতে কত টাইম দরকার হবে? কনস্ট্যান্ট টাইম না, যে আমি অর্ডার অফ ওয়ান টাইমেই হ্যাশ ভ্যালুকে কম্পিউট করে ফেলতে পারবো। আর আনসাকসেসফুল সার্চের ক্ষেত্রে কি হবে, ওই লিস্টে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট আমি সার্চ করব। আর আমি একটু আগে কি বের করলাম, যে একটা লিস্টের এভারেজ লেন্থ কত হতে পারে, এই যে লোড ফ্যাক্টরের সমান সেটা কত, আলফা। তাহলে ওটস কেসে বা আনসাকসেসফুল সার্চের জন্য আমরা প্রথমে হ্যাশ ভ্যালু কম্পিউট করলাম, এটা তো করতেই হবে, যেটা অর্ডার অফ ওয়ান টাইম নিবে। আর লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে যেহেতু স্ক্যান করতে হচ্ছে আনসাকসেসফুল সার্চের জন্য, তাহলে টোটাল কতগুলো এলিমেন্টকে আমাদের স্ক্যান করতে হচ্ছে, আলফাটা। তাহলে এখানে আমাদের টোটাল কস্ট কত হবে, যে হ্যাশ ভ্যালু কম্পিউট করার জন্য ওয়ান, এবং আনসাকসেসফুল সার্চের জন্য ওই স্লটে যে লিঙ্ক লিস্ট বা চেইনটা আছে সেই চেনে সবগুলো এলিমেন্টকে স্ক্যান করতে হবে। আর আমরা দেখেছিলাম যে একটা স্লটে অন অ্যান এভারেজ কতগুলো এলিমেন্টস থাকতে পারবে, আলফা, তাই না, যেটা আমরা লোড ফ্যাক্টর বলছি। তাহলে এটা হচ্ছে আমাদের আনসাকসেসফুল সার্চের জন্য এভারেজ কস্ট, যদি আমরা চেইনিং টেকনিক অ্যাপ্লাই করে কলিশন রিজলভ করি। এবার আমরা আসি যে সাকসেসফুল সার্চিং এর জন্য এভারেজ কস্ট কত হবে। তো সাকসেসফুল সার্চিং এর জন্য আমরা ধরে নিলাম এই হচ্ছে আমাদের টেবিলটা, তো কোনো একটা স্লটে আমি সার্চ করতে চাচ্ছি। তাহলে সাকসেসফুল সার্চিং এর জন্য আমরা বলেছিলাম যে আমি যে কোনো পজিশনে এলিমেন্টটা খুঁজে বের করতে পারি, তাই না? তাহলে তখন আবার সেম কাহিনী, যে আমরা হ্যাশ ভ্যালু কম্পিউট করতে আমাদের টাইম ওয়ান সময় দরকার। আর সাকসেসফুল সার্চের জন্য আমাদের আসলে অন অ্যান এভারেজ কতগুলো এলিমেন্ট স্ক্যান করা লাগতে পারে। তখন আমরা কি করে বলেছিলাম, যে আমরা বেস্ট কেসে হয়তো প্রথমেই পেয়ে যেতে পারি, বা ওর্স কেসে হয়তো লাস্ট এলিমেন্টটা হবে আমাদের সাকসেসফুল সার্চের জন্য। তাহলে আমরা অন অ্যান এভারেজ তখন আমরা চেইনের লেন্থ কত ধরতে পারি, আমরা জানি যে চেইনের লেন্থ হচ্ছে আলফা। তাহলে সাকসেসফুল সার্চের জন্য যেহেতু যে কোনো পজিশনে এলিমেন্টটা খুঁজে পাওয়া যেতে পারে, তাহলে তখন আমরা এভারেজ লেন্থ নিয়ে চিন্তা করব। আর এভারেজ লেন্থ কত হবে, সেটা α/2। তাহলে সাকসেসফুল সার্চের জন্য আমাদের এভারেজ কস্ট হচ্ছে 1 + α/2। বাট আমরা যেটা বলেছিলাম, যে আমরা α/2 না রেখে এটাকে আলফা হিসেবে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে সাকসেসফুল কস্ট সার্চের জন্য কস্ট হচ্ছে 1 + α।
তাহলে দুই কেসই কি বলতো, 1 প্লাস আলফা পাচ্ছি, বাট শুধুমাত্র একটা কোএফিসিয়েন্টের জন্য হয়তো ডিফারেন্স হচ্ছে। বাট ওভারঅল অ্যাসিম্পটোটিক নোটেশন দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে এটাকে আমরা 1 প্লাস আলফা হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে আমাকে যদি বলে চেইনিং এর ক্ষেত্রে সার্চের কস্ট কত, তাহলে সেটাকে আমরা এটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো, যে অর্ডার অফ 1 প্লাস আলফা। এখন প্রশ্ন হচ্ছে যে আলফা, তাহলে এটা কি লিনিয়ার হয়ে যাচ্ছে না? যে আমরা যদি নর্মাল অ্যারে দিয়ে সার্চ, একটা নর্মাল অ্যারেই যদি ইমপ্লিমেন্ট করতাম, নর্মাল অ্যারেতেই যদি আমি সার্চ পারফর্ম করতাম, তাহলে সেটা তো অর্ডার অফ এন হতো, তাই না? এটা লিনিয়ার, লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি। এখানেও তো আমি আলফা পাচ্ছি, তাহলে এটাও কি অ্যাপ্রক্সিমেটলি লিনিয়ার হয়ে যাচ্ছে না? তাহলে ইমপ্রুভমেন্ট কোথায় হচ্ছে? এখানে খেয়াল করো, এন কিন্তু ছিল টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য অ্যারে, কিন্তু আমি যখন আলফা নিচ্ছি তখন আমি কিন্তু চিন্তা করছি যে অন অ্যান এভারেজ একটা স্লটে কতগুলো কি থাকতে পারে। তাহলে এটা কিন্তু আলফা অবশ্যই এন থেকে অনেক ছোট হবে যদি আমরা একটা গুড হ্যাশ ফাংশন ইউজ করি। ইফ উই ইউজ গুড হ্যাশ ফাংশন, তাহলে মোটামুটি আমি এটা গ্যারান্টি দিতে পারবো যে আলফা এর ভ্যালু এন থেকে যথেষ্ট ছোট হবে, এবং এই ভ্যালুটা আসলে খুব একটা বড় হবে না, খুব একটা বড় না হলে, এবং এটা লিনিয়ার থেকে আসলে অনেক কম হবে। যদিও এটা আর অর্ডার অফ ওয়ান বা কনস্ট্যান্ট থাকছে না, কিন্তু যদিও আলফা এর ভ্যালুটা কি, যদি আমরা একটা গুড হ্যাশ ফাংশন ইউজ করি তাহলে আমরা খুব ছোট একটা ভ্যালু রাখতে পারবো, এবং তখন এটা আমরা বলতে পারবো লিনিয়ার থেকে অনেক ভালো আসলে পারফর্ম করবে। তাই যদিও এটাকে আমরা 1 প্লাস আলফা মনে হচ্ছে যে নর্মাল অ্যারের মতোই তো এটা লিনিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু না, আমরা যদি একটা গুড হ্যাশ ফাংশন ইউজ করি, তাহলে আলফা এর ভ্যালু আসলে এন, এন কি টোটাল নাম্বার অফ এলিমেন্টস, আর আলফা কি যে পার স্লটে কতগুলো এলিমেন্ট থাকতে পারে, এবং গুড হ্যাশ ফাংশন ইউজ করলে আলফা এর ভ্যালু এন থেকে যথেষ্ট ছোট হবে, এবং আমরা বলবো যে চেইনিং তখন মোটামুটি ভালো পারফর্ম করবে। তাহলে আমরা চেইনিং নিয়ে অ্যানালাইসিস করে ফেললাম, যে আমাদের কলিশন রিজলিউশনের একটা টেকনিক ছিল চেইনিং, যেটা আমরা পড়াশোনা করলাম যে কিভাবে চেইনিং দিয়ে আমরা কলিশন রিজলভ করে এলিমেন্ট গুলোকে স্টোর করতে পারি। আবার চেইনিং এর ক্ষেত্রে সার্চিং এর এভারেজ কস্টও আমরা বের করে ফেললাম। ওকে, এখানে একটা কিওয়ার্ড আছে, সিম্পল ইউনিফর্ম হ্যাশিং। এটা নিয়ে আমরা একটু আলোচনা করি যে সিম্পল ইউনিফর্ম হ্যাশিং বলতে আসলে কি বোঝানো হয়। যে ইচ কি ইন টেবল ইজ ইকুয়ালি লাইকলি টু বি হ্যাশড টু এনি স্লট। যে তুমি যদি কোনো একটা এলিমেন্ট নাও, ধরো এটা আমাদের একটা টেবিল, ঠিক আছে, কোনো একটা কি সে যে কোনো স্লটে হ্যাশ হতে পারে। যে তুমি কোনো একটা কি নিলে সে যে কোনো স্লটে হ্যাশ হতে পারে, যে তুমি যদি মাল্টিপল কি নাও সে যে কোনো স্লটে হ্যাশ হবে। এমন হবে না যে এলিমেন্ট গুলো শুধুমাত্র এই রিজিয়নেই ঘুরে ফিরে হ্যাশ হচ্ছে, যে তুমি তুমি যেই এলিমেন্ট নাও না কেন তারা ঘুরে ফিরে এই রিজিয়নেই হ্যাশ হচ্ছে, কিন্তু অন্য যে রিজিয়নটা আছে বা অন্য কিছু যে স্লট গুলো আছে, এই স্লট গুলোতে কখনোই কোনো এলিমেন্ট হ্যাশ হচ্ছে না। কাজেই দেখা যাচ্ছে যে এগুলো সবসময় এমটি থেকে যাচ্ছে, আর এখানেই বড় বড় চেইন ক্রিয়েট হচ্ছে। এরকম হতে পারবে না। তাহলে এরকম হলে সেটাকে আর আমরা সিম্পল ইউনিফর্ম হ্যাশিং বলতে পারবো না। সিম্পল ইউনিফর্ম হ্যাশিং বলে যে কোনো কি যে কোনো স্লটে হ্যাশ হতে পারবে, কিন্তু সিম্পল ইউনিফর্ম হ্যাশিং কি বলে, যে যে কোনো কি যে কোনো স্লটে হ্যাশ হতে পারবে। এমন হবে না যে কোনো কোনো স্লট এমটি থেকে যাচ্ছে, এখানে কোনো কি হ্যাশ হচ্ছে না, এবং কিছু রিজনেই হচ্ছে হেভি বা বড় চেইন গুলো ক্রিয়েট হচ্ছে, এরকম হবে না। সো আমরা যদি এমন একটা গুড হ্যাশ ফাংশন ইউজ করি, তাহলে আমাদের এমন ভাবে হ্যাশ ফাংশনটা ডিজাইন করতে হবে যেন এটা সিম্পল ইউনিফর্ম হ্যাশিং এনশিওর করে, যে ইচ কি ইজ ইকুয়ালি লাইকলি টু বি হ্যাশড টু এনি স্লট। যে যে কোনো কি যে কোনো স্লটে হ্যাশ হবে, যে কোনো পার্টিকুলার রিজিয়নে এরা কনজাস্টেড হয়ে যাবে না। কাজে আমাদের হ্যাশ ফাংশন চুজ করার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা পরবর্তীতে দেখবো যে হ্যাশ ফাংশন গুলো আসলে কিভাবে চুজ করলে আমরা এরকম সিম্পল ইউনিফর্ম হ্যাশিং কে হয়তো এনশিওর করতে পারবো। ওকে, এখানে আরো কিছু প্র্যাকটিস আছে, তাহলে তোমরা এগুলো একটু করে ফেলো। এবার আমরা আসবো আমাদের কলিশন রেজলিউশনের সেকেন্ড টেকনিক, যেটা হচ্ছে ওপেন অ্যাড্রেসিং। আচ্ছা, ওপেন অ্যাড্রেসিং যে কাজটা করে, যে সে প্রথমে হ্যাশ করে, যে আমরা যদি একটু ওপেন অ্যাড্রেসিং কিভাবে কাজ করে সেটা একটু দেখতে চাই। ওপেন অ্যাড্রেসিং, ওপেন অ্যাড্রেসিং কি, যে আমি যদি হ্যাশ টেবিল ইউজ করি তখন কলিশন হতে পারে, তখন কলিশন রিজলভ করার জন্য একটা টেকনিক তো চেইনিং দেখলাম, আর একটা টেকনিক হচ্ছে ওপেন অ্যাড্রেসিং। তো ওপেন অ্যাড্রেসিং এর ক্ষেত্রে বা চেইনিং যে কোনো কেসেই বলো না কেন, টেবিলের সাইজ কি ফিক্সড হবে, এবং প্রথমে টেবিলের সবগুলো স্লটকে আমরা কি করব, নাল দ্বারা ইনিশিয়ালাইজ করব। যে আমাদের হয়তো একটা টেবিল ফিক্স টেবিল সাইজ বলে দেওয়া থাকবে, অথবা কি হ্যাশ ফাংশন থেকেও কি আমি টেবিল সাইজ বের করে ফেলতে পারবো। শুরুতে আমরা ওই টেবিলটা ডিক্লেয়ার করে সবগুলো স্লটকে নাল দ্বারা ইনিশিয়ালাইজ করে দিই। এরপরে যদি কোনো একটা এলিমেন্ট ইনসার্ট করতে হয়,
যে মনে করো কোনো একটা এলিমেন্ট ইনসার্ট করতে চাচ্ছি, ইনসার্ট। আচ্ছা, তার আগে আমরা ধরে নিলাম যে টেবিলে হয়তো কিছু এলিমেন্ট অলরেডি আছে, টেবিলে হয়তো কিছু এলিমেন্ট অলরেডি আছে। হুম। আর এখন আমরা মনে করো কিছু নতুন এলিমেন্ট এই টেবিলে ইনসার্ট করতে চাচ্ছি। মনে করো ইনসার্ট হচ্ছে 10, এবং 10কে ইনসার্ট করার পরে মনে করো প্রথমে কি 10 এর একটা হ্যাশ ভ্যালু কম্পিউট করতে হবে না? এবং আমি ধরে নিলাম হ্যাশ ভ্যালু এখানে হ্যাশ হলো, ঠিক আছে। আমি যে হ্যাশ ভ্যালু পেলাম সেটা এই এই পজিশনে ম্যাপ করছে, কিন্তু এখানে কি অলরেডি 15 আছে। তাহলে আমি বলতে পারি যে চেইনিং কি করতে বলতো, যে এই স্লটে একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করে সবগুলো এলিমেন্টকে ওই স্লটে স্টোর করতো। কিন্তু ওপেন অ্যাড্রেসিং যেটা করে, যে প্রথমে হ্যাশ ভ্যালু কম্পিউট করে এবং ধরলাম সে এই পজিশনে হ্যাশ হলো বা ম্যাপড হলো। কিন্তু এখানে তো একটা এলিমেন্ট আছে, তখন ওপেন অ্যাড্রেসিং যেটা করে যে সে এখানে যেহেতু এমটি নাই বা এই স্লটটা ফুল, তাহলে এবার সে নতুন আরেকটা স্লট সার্চ করবে। ওপেন অ্যাড্রেসিং এর কাজ হচ্ছে সে প্রথমে একটা হ্যাশ ভ্যালু কম্পিউট করবে এবং সেই পজিশনে গিয়ে যদি দেখে সেই স্লটটা ফুল, তাহলে সে নতুন আরেকটা স্লট সার্চ করলো। তাহলে সবচেয়ে নেই ওয়ে কি হতে পারে, আমরা একদম ইন্টারমিডিয়েট যে নেক্সট স্লটটা আছে সেটাই চেক করি। এখানে যেহেতু নাল, কি করব, আমি এই পজিশনে মনে করো 10কে ইনসার্ট করে দিলাম। আমি কি করলাম, এই পজিশনে 10কে ইনসার্ট করে দিলাম। তাহলে ওপেন অ্যাড্রেসিং যে কাজটা করে, প্রথমে হ্যাশ ভ্যালু কম্পিউট করে সেই স্লটে যায়, যদি সেটা ফুল হয় তাহলে সে নেক্সট আরেকটা স্লট সার্চ করে ওই এলিমেন্টটাকে টেবিলে স্টোর করার জন্য। এখানে আলাদা কোনো লিঙ্ক লিস্ট কিন্তু ক্রিয়েট করে না। এবার মনে করো আমি আরেকটা এলিমেন্ট ইনসার্ট করতে যাচ্ছি, ইনসার্ট 35। এবং প্রথমে কি করব, যেহেতু হ্যাশিং টেকনিক, তাহলে আগে 35 এর একটা হ্যাশ ভ্যালু কম্পিউট করে নিব, হ্যাশ ফাংশন আমাদের দেয়া থাকবে সেই অনুযায়ী। ধরলাম সে এখানে হ্যাশ হলো। তাহলে আমি যখন এখানে আসলাম, এখানে তো অলরেডি একটা এলিমেন্ট আছে না, তার মানে স্লট ফুল। ওপেন অ্যাড্রেসিং যে কাজটা করে, ঠিক আছে, তাহলে আমরা অন্য একটা স্লট সার্চ করি। সবচেয়ে নেইভ অ্যাপ্রোচ কি হতে পারে, আমরা পাশের স্লটটাই দেখি, সবচেয়ে নেইভ অ্যাপ্রোচ পাশের স্লটটাই দেখলাম। কিন্তু দেখলাম এই স্লটটাও ফুল, তাহলে কি, ওকে, তাহলে তার পাশের স্লটটা দেখি, এটাও ফুল। তাহলে এখন আমি কোনো এমটি স্লট পাইনি। আবার আমি আরেকটা স্লট সার্চ করি, তার পাশের স্লটটা দেখি, এটা এমটি। তাহলে এখন আমি কি করতে পারি, যে আমি প্রথমে হয়তো ইনিশিয়ালি কোনো একটা স্লটে ম্যাপ হবে, কিন্তু সেটা যদি ফুল হয়, তাহলে সে যতক্ষণ পর্যন্ত একটা এমটি স্লট না পাচ্ছে, সে কি করবে, সার্চ করতে থাকবে। তখন আমি যখন এবার একটা এমটি স্লট পেয়ে গেলাম, তাহলে আমি কি করব, এই পজিশনে এসে 35কে স্টোর করে দিব। এখন মনে করো আমি সার্চ করতে চাচ্ছি, তাহলে সার্চিং এর ক্ষেত্রে জিনিসটা কিভাবে কাজ করবে, সার্চ। মনে করো আমি সার্চ 35 করতে চাচ্ছি, তাহলে সার্চ 35 করলে আগে কি করতে হবে, 35 এর হ্যাশ ভ্যালু কম্পিউট করতে হবে। সেটা কোথায় প্রথমে হ্যাশ হয়, এখানে না? তাহলে এখানে এসে দেখলাম না, এটা তো 35 না। তাহলে এটা যেহেতু ওপেন অ্যাড্রেসিং, আমরা জানি যে 35কে যদি আমি যেখানে হ্যাশ হয়েছে সেখানে যদি না থাকে, তাহলে অন্য কোনো একটা স্লটে হয়তো আমি ওকে স্টোর করেছি। তাহলে আমাদের অ্যাপ্রোচটা কি ছিল, এখানে না পেলে তার পরের স্লটে চেক করো, এটা কি 35 না। এখানে না পেলে তার পরের স্লটে চেক করো, এটা কি 35 না। তাহলে কতক্ষণ পর্যন্ত আমরা সার্চ করবো বলতো, যতক্ষণ পর্যন্ত এলিমেন্টটা খুঁজে পাচ্ছি। আর এলিমেন্টটা যদি না থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত নাল না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত সার্চ করতে থাকবো। তাহলে 40-তে আছে, এটাও আমার টার্গেট এলিমেন্ট না। তাহলে পরের স্লটটা চেক করি, হ্যাঁ এই যে 35, তাহলে আমি তখন কি বলবো, 35 ইজ ফাউন্ড। এবার মনে করো যে আমি অন্য একটা এলিমেন্ট সার্চ করতে চাচ্ছি। এবার আমি অন্য একটা এলিমেন্ট সার্চ করতে চাচ্ছি, সার্চ 20। এবং তাহলে প্রথম কাজ কি বলতো, আগে 20 এর হ্যাশ ভ্যালুটা কম্পিউট করে নিতে হবে। তাহলে 20 এর হ্যাশ ভ্যালু আমি ধরলাম যে 20 এই স্লটে হ্যাশ হলো। ওকে, তাহলে আমরা মনে করো 20-কে সার্চ করতে যাচ্ছি, তাহলে প্রথমে কি করতে হবে, 20 এর একটা হ্যাশ ভ্যালু কম্পিউট করে নিতে হবে। এবং আমরা ধরলাম 20 এই স্লটে হ্যাশ হলো, ঠিক আছে, এই স্লটে হ্যাশ হলো। কিন্তু এখানে গিয়ে দেখলাম কি না, এটা তো 20 না। তাহলে আমাদের কি করব, যে পরের স্লটটা চেক করি, এটা কি 20 না, এটাও 20 না। তাহলে পরের স্লটটা চেক করি, এটা কি 20 না, এটাও 20 না। তাহলে কতক্ষণ পর্যন্ত এভাবে সার্চ করতে থাকবো? যে আমরা এলিমেন্টটা পেয়ে গেলে তো খুব ভালোই, যেমন আগে যতক্ষণ পর্যন্ত 35 না পাচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত সার্চ করছিলাম। বাট এরপরে এখানে 35, এটাও 20 না, আমাদের টার্গেট এলিমেন্ট না, তাহলে এর পরের স্লটে এসে দেখলাম না।
তার মানে এখানে নাল ইন্ডিকেট করে 20 যদি থাকতো তাহলে এর মাঝখানেই সে থাকতো, যেহেতু 20 নাই। তার মানে এখানে কি আমরা নালে চলে আসছি, তাহলে সার্চিংটা কিভাবে হবে? যে যতক্ষণ পর্যন্ত আমি আমার টার্গেট এলিমেন্টকে খুঁজে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত সার্চ করব। আর না হলে কি নাল পর্যন্ত সার্চ করতে থাকবো। টার্গেট এলিমেন্টকে খুঁজে পেলে তো আমরা রিটার্ন করেই দিব যে ইয়েস 35 ইজ ফাউন্ড। কিন্তু এখানে যখন আমি 20 কে সার্চ করছি, আমি কি বলতো 20 ইনিশিয়ালি এই স্লটে হ্যাশ হয়েছিল, এখানে 20 নেই, তাই পরের স্লট গুলো আমি চেক করছিলাম। এবং যতক্ষণ পর্যন্ত নাল না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কি আমি সার্চ করে যাচ্ছি। তাহলে যখন আমি একটা নাল পাবো, তাহলে আমি এখন ডিসিশন নিতে পারি যে 20 ইজ নট ফাউন্ড। ঠিক আছে, তাহলে এই যে আমরা কি করছি ওপেন অ্যাড্রেসিং এর ক্ষেত্রে কোন একটা এলিমেন্টের জন্য প্রথমে একটা হ্যাশ ভ্যালু কম্পিউট করে নিচ্ছি। সেটা যদি এমটি থাকে তাহলে সেখানেই তো স্টোর করে দিব, আর যদি এমটি না হয় তাহলে কি বলতো অন্য একটা স্লট সার্চ করতে থাকবো। যে যতক্ষণ পর্যন্ত একটা এমটি স্লট বা নাল স্লট না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কি আমি স্লট সার্চ করতে থাকবো ওই এলিমেন্টটাকে আমাদের টেবিলে ইনসার্ট করার জন্য। তাহলে এই যে যে আমি সার্চ করছি, এই টেকনিকটাকে বলা হচ্ছে প্রবিং। তাহলে প্রবিং কি? প্রবিং কে যদি তুমি বাংলা মিনিংটা জানতে চাও, এটা হচ্ছে অনুসন্ধান করা। যে তুমি কোনো একটা কিছু হয়তো সার্চ করছো, রহস্য ভেদ করতে চাচ্ছ। তো প্রবিং কি? এই যে তুমি টেবিলে কোনো একটা এলিমেন্ট ইনসার্ট করার জন্য যতক্ষণ পর্যন্ত একটা এমটি স্লট না পাচ্ছ, স্লট সার্চ করে যাচ্ছ, এই টেকনিকটাকেই বলা হচ্ছে প্রবিং। তো প্রবিং ডিটারমাইন করে যে হ্যাশ টেবিলে যদি তুমি কোনো একটা এলিমেন্ট ইনসার্ট করতে যাও এবং ওই স্লটটা যদি ফুল হয়, তাহলে তুমি নেক্সট স্লট গুলোকে কিভাবে সার্চ করবে। তাহলে শুরুতে একটা এলিমেন্ট শুরুতে যেখানে হ্যাশ হয় সেটাকে বলা হয় ইনিশিয়াল প্রোব। একটা এলিমেন্ট শুরুতে যেখানে হ্যাশ হয়, যেখান থেকে তুমি প্রোব করা স্টার্ট করবে, প্রোব করা মানে কি সার্চ করা বা অনুসন্ধান করা স্টার্ট করবে, সেই শুরুতে যেই পজিশন থেকে তুমি অনুসন্ধান বা সার্চ করা শুরু করবে বা প্রবিং শুরু করবে, সেটাকে বলা হয় হচ্ছে ইনিশিয়াল প্রোব। যেমন আমরা যখন H10, সে হয়তো ইনিশিয়ালি এই পজিশনে হ্যাশ হয়েছিল, তাহলে এটাকে আমি বলবো ইনিশিয়াল প্রোব। তারপরে যখন এটা এমটি ছিল না, ফুল ছিল, তখন যে আমি নেক্সট স্লট গুলোকে সার্চ করছি, এই টেকনিকটাকে বলা হচ্ছে প্রবিং। তাহলে প্রবিং কি? যে আমাদের হ্যাশ টেবিলে কোনো একটা স্লট যদি ফুল হয়, তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত একটা এমটি স্লট না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কি এলিমেন্টটাকে টেবিলে ইনসার্ট করার জন্য সার্চ করছি, এই টেকনিকটাকে বলা হচ্ছে প্রবিং। আর ইনিশিয়ালি কোনো একটা ভ্যালু যেই পজিশনে প্রোব হবে বা যে পজিশনে হ্যাশ হবে বা ম্যাপড হবে, সেটাকে আমরা বলছি ইনিশিয়াল প্রোব। তাহলে আমরা ওপেন অ্যাড্রেসিং এর ওভারভিউটা দেখে নিলাম। এবার চলো দেখি আমরা ওপেন অ্যাড্রেসিং কে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। বাট তার আগে আমি তো তোমাদেরকে খুব একটা নিভ অ্যাপ্রোচ বলেছিলাম যে আমরা যদি একটা এমটি স্লট না পাই তাহলে একদম ঠিক তার পাশের স্লটটাই চেক করছি। বাট সবসময় এমন নাও হতে পারে। যে আমি মনে করো কোন একটা এলিমেন্ট শুরুতে এখানে প্রোব হলো, তাহলে এটাকে আমি কি বলবো? যে ইনিশিয়ালি যে হ্যাশ ভ্যালুটা পাবো সেটাকে বলা হয় হচ্ছে ইনিশিয়াল প্রোব। তাহলে এখানে মনে করো আসলাম, এখানে এখানে একটা এলিমেন্ট ছিল, তার মানে আমি এখানে ইনসার্ট করতে পারলাম না। আগের অ্যাপ্রোচটা ছিল যে একদম ঠিক পাশের স্লটে সার্চ করবো, না সবসময় যে এমন হবে তা না। মনে করো আমি 2 ঘর পর পর চেক করব। যে এখানে যদি কলিশন হয় তাহলে আমি নেক্সট 2 ঘর পরে গিয়ে একটা স্লট চেক করবো, যদি এখানেও দেখি এটাও এমটি না, এটাও ফুল, তাহলে আমি হয়তো আবার 2 ঘর পরে গিয়ে চেক করব। কাজেই এই যে যে আমি এলিমেন্ট গুলোকে কোন সিকোয়েন্সে সার্চ করছি, এই সিকোয়েন্সটাকে বলা হয় হচ্ছে প্রোব সিকোয়েন্স। যে কোনো একটা এলিমেন্টকে টেবিলে ইনসার্ট করার জন্য যতক্ষণ পর্যন্ত আমি এমটি স্লট না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কি আমি স্লট গুলোকে প্রোব বা সার্চ করে যাচ্ছি। যেই সিকোয়েন্সে আমি সার্চ করছি বা প্রোবিং করছি সেই সিকোয়েন্সটাকে বলা হয় হচ্ছে প্রোব সিকোয়েন্স। তাহলে চলো আমরা দেখি যে আমাদের প্রবিং কেমন ভাবে হতে পারে। তা আমরা আসলে 3 টাইপের প্রবিং দেখবো, একটা হচ্ছে লিনিয়ার প্রবিং, একটা হচ্ছে কোয়াড্রেটিক প্রবিং, আর একটা হচ্ছে ডাবল হ্যাশিং। তাহলে আমরা প্রথমে লিনিয়ার প্রবিং টেকনিকটা দেখি যে ওপেন অ্যাড্রেসিং এর ক্ষেত্রে আমরা কিভাবে প্রোব করে কলিশন রিজলভ করতে পারি। তাহলে লিনিয়ার প্রবিং এর জন্য আমাদের হ্যাশ ফাংশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। আগে নর্মাল হ্যাশ ফাংশন গুলো এরকম থাকতো, H(k), তারপর মনে করো K%5। বাট এখন তো শুধুমাত্র একটা হ্যাশ ফাংশন ইউজ করলেই হবে না। এখন এই হ্যাশ ফাংশন কি দিবে বলো তো? আমাকে ইনিশিয়াল প্রোব দিবে। যে শুরুতে এলিমেন্টটাকে যদি আমি ইনসার্ট করতে চাই তাহলে কোন পজিশনে ইনসার্ট করব। কিন্তু যদি ওই পজিশনে অলরেডি কোনো এলিমেন্ট থাকে বা ওই পজিশনটা বা ওই স্লটটা ফুল হয়, তাহলে ওখানে তো আমি এলিমেন্টটাকে ইনসার্ট করতে পারবো না। তাহলে নেক্সট আমি কোন পজিশনে বা স্লটে এলিমেন্টে ইনসার্ট করতে যাব সেটার জন্য তো প্রবিং করতে হবে, তাই না? তাই এখানে শুধুমাত্র কি ভ্যালুর উপর বেস করে হ্যাশ করব না, আমার আরেকটা প্যারামিটার থাকবে, সেটা হচ্ছে প্রোব নাম্বার। এই প্রোব নাম্বার ইন্ডিকেট করবে, এটাকে আমরা নাম্বার অফ কলিশন হিসেবেও চিন্তা করতে পারি। ইনিশিয়ালি আই এর ভ্যালু হবে 0।
যে শুরুতে ধরে নিব কোনো কলিশন হয় নাই, তারপরে যদি কলিশন হয় তারপরে আই এর ভ্যালু হবে 1, তার মানে একটা কলিশন হয়েছে। তাহলে এরপরে আমি কিভাবে নেক্সট স্লটটা সার্চ করব সেটা আমরা এই হ্যাশ ফাংশন ইউজ করে ডিটারমাইন করব। কাজে এখন এটা হচ্ছে আমার সেই আগের হ্যাশ ফাংশন, যেটাকে আমরা বলবো অক্সিলারি হ্যাশ ফাংশন। আর এখানে আমরা আরেকটা ফাংশন ইউজ করব। এই ফাংশন আমাদেরকে ডিটারমাইন করবে যে আমার যদি কলিশন হয় তাহলে আমি নেক্সট কোন স্লটে সার্চ করতে যাব। ঠিক আছে? তাহলে এখন কাহিনী হচ্ছে যে এটাকে লিনিয়ার প্রবিং কেন বলছে, এই যে দেখো এই ফাংশনটার উপর বেস করে আমরা নেক্সট স্লট সার্চ করব। এখানে আই এর পাওয়ার কত, 1 না? তাহলে পাওয়ার যদি 1 হয় তাহলে সেটাকে কি আমরা লিনিয়ার ফাংশন বলি না? কাজে এই কেসে আমরা একটা লিনিয়ার ফাংশন ইউজ করে প্রবিং করব। তাই এটাকে বলা হয় লিনিয়ার প্রবিং। প্রবিং কি ছিল, যে যতক্ষণ পর্যন্ত আমরা একটা এমটি স্লট না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি যে সার্চ করে যাচ্ছি, এই টেকনিকটাকে বলা হচ্ছে প্রবিং। সো প্রবিং করার ক্ষেত্রে আমরা কি ধরনের হ্যাশ ফাংশন ইউজ করব তার উপর বেস করে প্রবিং কে ডিফারেন্সিয়েট করা হয়। এখানে আমরা দেখো শুধুমাত্র আই এর ভ্যালুর উপর বেস করে প্রব করব। আর এখানে আই এর পাওয়ার যেহেতু 1, কাজে এই জন্য আমরা এটাকে বলবো লিনিয়ার প্রবিং। তাহলে চলো যে আমরা একটা প্র্যাকটিস করে আসি। আচ্ছা, মনে করো এরকম একটা হ্যাশ ফাংশন আমাদের দেয়া আছে এইচ প্রাইম কে। এটা কি? এটা হচ্ছে অক্সিলারি হ্যাশ ফাংশন। এটা কি? অক্সিলিয়ারি হ্যাশ ফাংশন। এই অক্সিলারি হ্যাশ ফাংশন আমাদের কি দিবে? ও আমাদেরকে ইনিশিয়াল প্রবটা দিবে, যে শুরুতে ও কোথায় ম্যাপ হবে। অক্সিলারি হ্যাশ ফাংশন আমাকে কি দিবে? ও আমাকে ইনিশিয়াল প্রবটা দিবে। ইনিশিয়াল প্রব কি ছিল? একদম শুরুতে এলিমেন্টটা যেই স্লটে ম্যাপ হয়, একদম শুরুতে এলিমেন্টটা যে স্লটে ম্যাপ হয় সেই স্লটটাকে ইনিশিয়াল প্রব বলা হচ্ছে। ওখানে যদি দেখি যে স্লটটা ফুল, তাহলে আমরা কি নেক্সট স্লট সার্চ করতে যাব। মনে করো আমাদের এখন এই এক্সাম্পলটা দেওয়া আছে, আমাদের একটা টেবিল দেওয়া আছে। এখানে খেয়াল করো টেবিল সাইজ কত বলো তো, 0 থেকে 12 পর্যন্ত ইন্ডেক্স, তার মানে কি টেবিল সাইজ হচ্ছে 13। আমরা কিন্তু হ্যাশ ফাংশন দেখেও বলতে পারবো, এই যে দেখো কত দ্বারা মড করেছি, 13। তার মানে কি টেবিল সাইজ আসলে 13ই হবে। তাহলে আমার হ্যাশ ফাংশনটা হচ্ছে এইচ প্রাইম কে, অক্সিলারি হ্যাশ ফাংশনটা হচ্ছে এইচ প্রাইম কে, কে মড 13। আর এই হ্যাশ ফাংশনটা ইউজ করে আমরা স্লট ডিটারমাইন করবো, যে কোন স্লটে আমি এলিমেন্টটাকে ইনসার্ট করব। তাহলে আমাকে বলা আছে যে এই 17, 30 আর 43 এই এলিমেন্ট গুলোকে ইনসার্ট করতে, পরে এগুলোকে সার্চ করবো, তারপরে একটা ডিলিট করব, তারপরে আবার 43 কে সার্চ করবো। আচ্ছা, আমরা কি বলেছিলাম বলতো, শুরুতে সবগুলো পজিশনকে কি আসলে নাল দ্বারা ইনিশিয়ালাইজ করা হয়? এটা করার দরকার নেই, বাট আমরা মনে করে নিব যে আমরা যখন আসলে ইমপ্লিমেন্ট করব তখন শুরুতে সবগুলোকে নাল দ্বারা ইনিশিয়ালাইজ করব। বাট আমরা যখন দেখাবো তখন আসলে আমাদেরকে আলাদাভাবে দেখানোর দরকার নাই যে এখানে নাল আছে। আমরা এমটি দেখলেই বুঝবো যে এটা হচ্ছে একটা নাল স্লট। তাহলে চলো আমরা এলিমেন্ট গুলোকে ইনসার্ট করে ফেলি। তাহলে এবার আমরা ওপেন অ্যাড্রেসিং ইউজ করে আমরা দেখি কিভাবে কলিশন রিজলভ করতে পারি। এক্ষেত্রে আমরা লিনিয়ার প্রবিং ইউজ করব। এখন কথা হচ্ছে যে এখানে লিনিয়ার প্রবিং কেন বলা হচ্ছে, কারণ আমরা কলিশন রিজলভ করার জন্য যে ফাংশনটা, হ্যাশ ফাংশনটা ইউজ করছি, এই যে দেখো কলিশনটা রিজলভ করার জন্য আমরা যে হ্যাশ ফাংশনটা ইউজ করছি। আচ্ছা, কলিশন রিজলভ করার জন্য আমরা যে হ্যাশ ফাংশনটা ইউজ করছি, সেখানে আমরা এইচ প্রাইম কে এই অক্সিলারি ফাংশনের সাথে হচ্ছে আমি আই অ্যাড করছি। তার মানে এই আই অ্যাড করে করে আমি নেক্সট স্লটটা সার্চ করবো। এখানে আই এর পাওয়ার কত, 1। তাই এটাকে বলা হচ্ছে লিনিয়ার প্রবিং। যে সবসময় যেটা শুধু আই থাকবে তা না, শুধু আই থাকা মানে বলতে বোঝায় আসলে এক এক করে আমি নেক্সট স্লট সার্চ করব। যদি এটা ট্রাইস আই হতো তাহলে আমি দুই দুই করে নেক্সট স্লট সার্চ করতাম। যদি থ্রাইস আই হতো তার মানে আমি কি তিন তিন করে এগিয়ে নেক্সট স্লটটাকে সার্চ করতাম বা প্রোব করতাম। এখন এই সার্চটাকে আমরা কি বলবো, আমরা প্রোবিং করছি। তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে প্রথমে আমাদের ফাংশনটা কি ছিল, যে কে মড 13। তাহলে এটা হচ্ছে আমার অক্সিলারি ফাংশন এইচ অফ কে। এটার ভ্যালু হচ্ছে কে মড 13, মানে কে পার্সেন্টেজ 13। তাহলে 13 দ্বারা ভাগ করে যে রিমাইন্ডারটা থাকবে সেটা ইউজ করব। আর এইচ অফ কে অরিজিনাল হ্যাশ ফাংশনের সাথে কি এখন একটা প্রোব নাম্বারও নিব। এই প্রোব নাম্বারকে আমি কি হিসেবে চিন্তা করতে পারি, নাম্বার অফ কলিশন হিসেবে। শুরুতে তো কোনো কলিশন হবে কি হবে না আমরা জানি না, সো আই ইকুয়াল টু 0 দিয়ে আমরা প্রথম ইনিশিয়াল প্রপটা বের করব। তাহলে এটার ফাংশনটা হচ্ছে এইচ প্রাইম কে প্লাস আই পার্সেন্টেজ 30। তাহলে এটা আসলে কত হচ্ছে, যে কে পার্সেন্টেজ 30 এর ভ্যালুটা কম্পিউট করে
তার সাথে আই যোগ করে সেটাকে আবার 13 দ্বারা মডিউলো করব। তাহলে চলো আমরা প্রথমে, আমাকে 17 কে ইনসার্ট করতে বলেছে, প্রথমে আমরা 17 কে ইনসার্ট করি। তাহলে আগে আমাকে কি করতে হবে, যে 17-এর যে হ্যাশ, অক্সিলারি হ্যাশ ভ্যালু, সেটা আগে কম্পিউট করে নিই। 17-এর এইচ প্রাইম কে, তাহলে 17%13, এটার ভ্যালু আসছে হচ্ছে 4। তাহলে আমরা প্রথম হ্যাশ ভ্যালুটা কম্পিউট করি, সেটা হচ্ছে H(17,0). প্রথমে কি আই এর ভ্যালু হচ্ছে 0, তাহলে আমরা পাবো হচ্ছে এইচ, এটার ভ্যালু কত কম্পিউট করলাম, এই যে এটার ভ্যালু কম্পিউট করলাম হচ্ছে 4, তারপরে তার সাথে আই যোগ করব কারণ আমার ফাংশনটা শুধু আই এর ফাংশন। তাহলে এখানে আই এর ভ্যালু কত, 0, তাহলে 4 + 0 %13, এটার ভ্যালু কত হচ্ছে, 4ই আসছে। তাহলে আমরা চলো 4 নম্বর স্লটে যাই, দেখো 4 নম্বর স্লট কিন্তু এমটি, তার মানে আমি সুন্দরভাবে এখানে 17-কে ইনসার্ট করে দিলাম। এরপরে আমরা পরের এলিমেন্টটাকে ইনসার্ট করতে আসি। দেখি পরের এলিমেন্টটা কি, পরের এলিমেন্টটা হচ্ছে এই যে, পরের এলিমেন্টটা হচ্ছে 30। এবার আমরা 30-কে ইনসার্ট করবো। তাহলে আগে 30 এর অক্সিলারি হ্যাশ ভ্যালুটা বের করে নিই। তাহলে 30%13, এটার ভ্যালু আসছে হচ্ছে 4। তাহলে আমরা প্রথম হ্যাশ ভ্যালুটা বের করি, প্রথম যে ভ্যালু সেটা কি আসলে ইনিশিয়াল প্রপ, তাই না? এটা আসলে কি দিচ্ছে তোমাদের মনে আছে, এটা কিন্তু ইনিশিয়াল প্রপ, যে প্রথমে অক্সিলারি হ্যাশ ফাংশন আমাদের কি দেয়, অক্সিলারি হ্যাশ ফাংশন আমাদেরকে হচ্ছে ইনিশিয়াল প্রপটা দিবে, যে শুরুতে এলিমেন্টটা আসলে কোথায় হ্যাশ হচ্ছে, আমরা শুরুতে কোথা থেকে সার্চ করা শুরু করবো, যদি সেটা এমটি থাকে তাহলে সেখানে ইনসার্ট করে দিব, আর না হলে কি এরপর আমাকে প্রবিং করতে হবে, তাই না, যে নেক্সট স্লটটা সার্চ করতে হবে। তাহলে এই কেসেও দেখো আমি ইনিশিয়াল যে প্রোব সেটাও কি 4 পাচ্ছি। আমরা যদি কম্পিউট করি, এখানে K%13, এই কেস আমি 4 পাচ্ছি, শুরুতে আই এর ভ্যালু 0%13, এটার ভ্যালু কত পাচ্ছি, এটার ভ্যালু পাচ্ছি হচ্ছে আমি 4। কিন্তু তার মানে কি আমি এটা কি আমার ইনিশিয়াল প্রোব, 4 হচ্ছে আমার ইনিশিয়াল প্রোব, কিন্তু 4-এ গিয়ে দেখো 4 অলরেডি কি বলতো অকুপাই, বা এটা ফুল। তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটা কলিশন হয়েছে, তাহলে এবার কি আমরা প্রবিং করব, যে নেক্সট কোন স্লটে তাহলে ইনসার্ট করতে পারি সেটা বের করব। তাহলে এরপরে আই এর ভ্যালু কত হয়ে যাবে, 1। তাহলে এবার কি করব, 4 তো অলরেডি এই K%13, এটা তো অলরেডি কম্পিউট করাই আছে, এটার সাথে কি করবে, এবার 1 অ্যাড করব। কেন 1 অ্যাড করব, কারণ তোমাকে শুধু আই অ্যাড করতে বলছে, তাহলে আই এর ভ্যালু 1, তাহলে আই 1 অ্যাড করে দিলাম, কত পেলাম, 5। কিন্তু 5-এ এসে দেখলাম 5-এও কি অকুপাইড, তার মানে 5-এ এলিমেন্টে ইনসার্ট করতে পারছি না, তাহলে কি আরো একটা কলিশন হয়েছে। তাহলে আমরা নেক্সট স্লট প্রোব করতে যাই। তাহলে আই এর ভ্যালু এবার 2, তাহলে 4 + 2 %13, কত পাচ্ছি এটা, 6। ওকে, তার মানে এবার আমরা 6 নম্বর স্লটে এসে কি দেখছি বলতো, এটা এমটি আছে। তাহলে এখন আমরা কি করব, এখানে আমি 30-কে ইনসার্ট করে দিলাম। ওকে, এবার আমরা পরের এলিমেন্টটাকে স্টোর করতে যাই, সেটা কি দেখে আসি। পরের এলিমেন্টটা হচ্ছে 43, তাহলে এবার আমি 43-কে ইনসার্ট করব। তাহলে 43-কে আমি ইনসার্ট করতে যাই, এখানে তাহলে এখানে ছিল 17 আর এখানে ছিল হচ্ছে 30। ওকে, 17 এবং 30। তাহলে এবার আমরা, এবার কাকে ইনসার্ট করতে যাচ্ছি, 43-কে, ইনসার্ট 43। তাহলে এটার অক্সিলারি হ্যাশ ভ্যালুটা আগে বের করে নিই। H'43, এটা কি ছিল, K%13, তাহলে 43%13, এটার ভ্যালু কত, এটাও আসলে 4ই আসছে। এই 4 আসলে কি দিচ্ছে বলতো, ইনিশিয়াল প্রোব, যে শুরুতে এলিমেন্টটা কোথায় ম্যাপ হবে, যদি এটা ফুল বা অকুপাইড হয় তাহলে আমরা নেক্সট স্লট সার্চ করতে যাব। তাহলে চলো আমরা প্রথম হ্যাশ ভ্যালুটা বের করে ফেলি, যে 43 শুরুতে কি i = 0 দিয়ে কম্পিউট করব। তাহলে K%13 এর ভ্যালু এখানে আসলো 4, এই কেসেও 4 আসলো। তাহলে শুরুতে 4 + 0 %13, এটার ভ্যালু আসলো 4। তাহলে আমরা কি 4 নম্বর ইন্ডেক্সে এসে দেখলাম এটা তো অকুপাইড, তার মানে একটা কলিশন হয়েছে। তাহলে আমরা নেক্সট স্লটটা যাই, এবার প্রোব নাম্বার হচ্ছে 1, কারণ এটা কি ইন্ডিকেট করে এখনো পর্যন্ত একটা কলিশন হয়েছে। তাহলে আমরা কলিশন রিজলভ করার জন্য নেক্সট স্লটে যাই, 5। 5 এসে কি দেখলাম, উম এখানেও কি 5ও কি অকুপাইড, ওকে, তার মানে আরো একটা কলিশন হয়েছে। তাহলে আমরা আসি, এই 2 কি ইন্ডিকেট করছে এ পর্যন্ত দুইটা কলিশন হয়েছে। তাহলে যতক্ষণ পর্যন্ত এমটি স্লট না পাবো ততক্ষণ পর্যন্ত কিভাবে প্রবিং করেই যেতে হবে, তাই না। এবার 6-এ আসলাম, দেখলাম 6ও অকুপাইড,
তার মানে কি অলরেডি তিনটা কলিশন হয়ে গেছে। তাহলে দেখি নেক্সট কোন একটা এমটি স্লট খুঁজে না পাওয়া পর্যন্ত কি আমরা এভাবে প্রবিং করতেই থাকবো। তাহলে এর পরের বার আয়ের ভ্যালু আরো এক বেড়ে গেল, তাহলে এটা হয়ে গেল 3। তাহলে আমরা 4, যেহেতু শুধুমাত্র আই যোগ করছি তাই আয়ের ভ্যালু 3, পার্সেন্টেজ 7। এবার আমি 7-এ এসে কি দেখলাম বলতো, এটা একটা এমটি স্লট, তাহলে এখানে আমি কি করলাম, 43 কে ইনসার্ট করে দিলাম। তাহলে বোঝা গেল যে ওপেন অ্যাড্রেসিং এর ক্ষেত্রে আমরা কিভাবে এলিমেন্ট গুলোকে টেবিলে ইনসার্ট করি। যে শুরুতে আমি একটা ইনিশিয়াল প্রোব পেলাম, যে শুরুতে আসলে যেখানে হ্যাশ হবে বা ম্যাপ হবে এটাকে বলা হচ্ছে ইনিশিয়াল প্রোব। যদি এখানে এটা এমটি না হয়, ফুল বা অকুপাইড হয়, তাহলে কি আমরা নেক্সট স্লট গুলো সার্চ করছি। তাহলে খেয়াল করো, প্রথমে আমি 4-এ সার্চ করেছি, না 4 অকুপাইড ছিল, তারপর আমি 5 সার্চ করেছি, 5ও অকুপাইড বা ফুল ছিল, তারপর 6-এ গেলাম, এটাও এমটি ছিল না, তারপর অবশেষে 7-এ গিয়ে এমটি পেলাম এবং 7 নাম্বার স্লটে আমি 43-কে ইনসার্ট করলাম। তাহলে সিকোয়েন্সটা কি বলতো, 4, 5, 6, 7, এই সিকোয়েন্স ফলো করে আমি প্রবিং করেছি। তাহলে এই সিকোয়েন্সটাকে বলা হয় হচ্ছে প্রোব সিকোয়েন্স। যে সিকোয়েন্স ফলো করে বা যে সিকোয়েন্স অনুযায়ী আমরা এমটি স্লট ফাইন্ড করছি, সেই সিকোয়েন্সটাকে বলা হচ্ছে প্রব সিকোয়েন্স। তাহলে এই হচ্ছে আমাদের সিকোয়েন্স, এবং ফাইনালি আমি কত নাম্বার স্লটে এলিমেন্টটাকে ইনসার্ট করেছি, 7 নাম্বার স্লটে। আচ্ছা, আগের ক্ষেত্রে দেখো এখানে সিকোয়েন্সটা তো 4, 5, 6, 7। আগের ক্ষেত্রেও যখন 30-কে আমি ইনসার্ট করতে যাচ্ছিলাম, 30ও কি বলতো ইনিশিয়ালি 4 নাম্বার স্লটেই প্রোবড হয়েছিল, কিন্তু 4 নাম্বার স্লট অকুপাই ছিল বলে এই সিকোয়েন্সটা ফলো করে আমরা কি করেছিলাম, এমটি স্লট ফাইন্ড করেছিলাম 4, 5, 6। তাহলে 30 এর জন্য প্রোব সিকোয়েন্স কি, এটা, যে 4, 5, 6, যে সিকোয়েন্সটা ফলো করে আমি এমটি স্লটকে ফাইন্ড করছি। তাহলে আগেরটার ক্ষেত্রে দেখো, যে আমি যদি একটু এই দুইটাকে একটু কম্পেয়ার করি, যে আমি প্রথমে 30 এর জন্য সিকোয়েন্সটা ছিল 4, 5, 6। এরপর আমি যখন 43 এর জন্য প্রপ সিকোয়েন্সটা দেখছি, সেটা ছিল 4, 5, 6, 7। তাহলে খেয়াল করো, আমরা কি সেম সিকোয়েন্সই ফলো করছি না? আমরা কি সেম সিকোয়েন্সই ফলো করছি, যে ইনিশিয়াল প্রপ যদি সেম হয়, তাহলে আমরা কি সেম সিকোয়েন্স ফলো করেই নেক্সট এমটি স্লটটাকে ফাইন্ড করছি। তাহলে কি কলিশন তো আসলে হতেই থাকবে, তাই না? যে আমি যদি সেম সিকোয়েন্সে এলিমেন্ট গুলোর জন্য এমটি স্লট ফাইন্ড করি, তাহলে কি আসলে এই যে এই পর্যন্ত কি কলিশন হয়ে আসছে, 30ও কি তার আগের এই পর্যন্ত কলিশন ফেস করে আসছে। তাহলে এখান থেকে সামারি আমি এটাই বলতে পারি যে মাল্টিপল এলিমেন্ট যদি ইনিশিয়ালি সেম ইনিশিয়াল প্রপ তাদের সেম হয়, যে মাল্টিপল এলিমেন্টের ইনিশিয়াল প্রপ যদি সেম হয়, তাহলে তারা সেম সিকোয়েন্স ফলো করেই বা সেম প্রপ সিকোয়েন্স অনুযায়ী এমটি স্লটকে ফাইন্ড করে। তাহলে এবার আমি একটু জানতে চাই যে তাহলে টোটাল কতগুলো প্রপ সিকোয়েন্স হতে পারে, বাট তার আগে আমাদের আরো কিছু টাস্ক আছে, সেগুলো আমরা করে আসি। যে আমরা কি কি সার্চ করব, আমরা হচ্ছে এখানে 27, 30, 26 আর 14, 27, 30, 26 আর 14-কে সার্চ করবো। তাহলে আমাদের সার্চ করবো কাকে, 27, 30, 26 এবং 14-কে। ঠিক আছে, তাহলে দেখি এগুলোকে আমি কিভাবে সার্চ করতে পারি। ও আচ্ছা, আগে এলিমেন্ট গুলো কিভাবে ছিল, 17, 30, 43। আগে এলিমেন্ট গুলোকে এখানে ইনসার্ট করে যাই। এখানে হচ্ছে 17, এখানে হচ্ছে 30, আর এটা হচ্ছে 43। এই হচ্ছে আমাদের টেবিলের লাস্ট আপডেটের অবস্থা। তাহলে এখন আমরা কি করব, সার্চ করব। তাহলে প্রথমে 27-কে সার্চ করতে আসি, সার্চ 27। তাহলে আগে কি 27-এর হ্যাশ ভ্যালু কমপ্লিট করতে হবে না, যেভাবে ইনসার্ট করবো সেভাবে তো সার্চ করবো। তাহলে প্রথমে 27-এ হ্যাশ ভ্যালু কমপ্লিট করে আসি। তাহলে 27, পার্সেন্টেজ 30, এটার ভ্যালু আসবে 1। তাহলে প্রথমে এটা কি বলতো, এটা ইনিশিয়াল প্রোব, তাই না? ইনিশিয়ালি যে পজিশনে সেটা হ্যাশ হবে। তাহলে আমার প্রথম হ্যাশ ভ্যালু, প্রথমে i = 0 দিয়ে প্রথম হ্যাশ ভ্যালুটা কমপ্লিট করবো, সেটা হবে 1 + 0, পার্সেন্টেজ 30। তাহলে এখানে এটা কত আসছে, এখানে এটা আসছে হচ্ছে 1। তাহলে আমি কি করব বলতো, দেখবো টেবিলের 1 নাম্বার স্লটের এলিমেন্টটা কি 27। চলো তো 1 নাম্বার স্লটে, হ্যাঁ, ইয়েস। তাহলে কি আমরা এখানে ডিসিশন নিতে পারি, 27 ইজ ফাউন্ড। ওকে, তাহলে আমরা 27-কে ফাইন্ড করে ফেললাম। এবার আমরা সার্চ করতে যাব অন্য একটা এলিমেন্টকে, পরে এলিমেন্টটা, সেটা হচ্ছে সার্চ 30। 30-কে সার্চ করতে যাব। তাহলে প্রথমে 30 এর জন্য অক্সিলারি হ্যাশ ভ্যালুটা বের করে ফেলি, 30, পার্সেন্টেজ 30, হুইচ ইজ ইকুয়াল টু 4। তাহলে এটা কি ইনিশিয়াল প্রপ দিচ্ছে, তাই না? এবার আমরা হ্যাশ ভ্যালু বের করবো, প্রথমে তো অক্সিলারি হ্যাশ ভ্যালু বের করলাম, এবার আমরা হ্যাশ ভ্যালুটা বের করি।
চলে গেল। আচ্ছা, না আছে। তাহলে এখন আমরা যে কাজটা করবো, আমরা 30 এর হ্যাশ ভ্যালুটা বের করে ফেলি। তাহলে প্রথমে 4+0%30। তাহলে এটা কত আসছে? 4। তাহলে আমি টেবিলের 4 নাম্বার ইন্ডেক্সে গিয়ে দেখবো এটা 30 কিনা। এটা কি 30? না, 4 নাম্বার ইন্ডেক্স কিন্তু 30 না, নো। তার মানে কি, এখানে কিন্তু আমি ডিসিশন মেক করতে পারছি না যে 30 ইজ অ্যাবসেন্ট। আমরা কি করবো বলতো, যতক্ষণ পর্যন্ত আমরা একটা নাল না পাবো। যদি নাল পেয়ে যেতাম তাহলে বলতাম যে 30 ইজ নট ফাউন্ড। কিন্তু সার্চিং এর ক্ষেত্রে কি, আমরা যেহেতু এখানে ইনিশিয়াল প্রবে যদি না থাকে, তাহলে হয়তো অন্য কোনো একটা স্লটে আমরা স্টোর করেছিলাম, তাহলে ওই স্লট গুলো ফাইন্ড করবো বা সার্চ করবো। কতক্ষণ পর্যন্ত সার্চ করব? যতক্ষণ পর্যন্ত এলিমেন্টটা খুঁজে না পাবো, অথবা যতক্ষণ পর্যন্ত আমরা একটা নাল স্লট না পাচ্ছি। তাহলে আমরা পরবর্তীতে প্রব করি, যে প্রব নাম্বার এবার হচ্ছে 1। তাহলে এবার আমরা পেলাম হচ্ছে 5। তার মানে আমরা টেবিলে 5 নাম্বার ইন্ডেক্সে যাব। 5 নাম্বার ইন্ডেক্সে গিয়ে চেক করব এটা কি 30। কি দেখছি বলতো, না 5 নাম্বার ইন্ডেক্সে তো 30 না, নো। তার মানে এখন আমি ডিসিশন মেক করতে পারছি না, যেহেতু অন্য এলিমেন্ট আছে। তার মানে এমনও হতে পারে যে ওখানে কলিশন হয়েছিল বলে 30কে অন্য একটা স্লটে ইনসার্ট করেছি। তাহলে আবার আই এর ভ্যালু 2 হয়ে গেল। প্রথমে 0, তারপরে 1, তারপরে 2। তাহলে এবার আই এর ভ্যালু 2 দিয়ে আমরা যদি আমাদের ইন্ডেক্সটা বের করি, এবার পাচ্ছি 6। তাহলে এবার আমি দেখবো যে টেবিলের 6 নাম্বার ইন্ডেক্সে কি 30 আছে। আমরা কি দেখছি বলতো, হ্যাঁ টেবিলের 6 নাম্বার ইন্ডেক্সে 30 আছে। তার মানে ইয়েস, তাহলে এখান থেকে আমি ডিসিশন মেক করতে পারি যে 30 ইজ ফাউন্ড। ওকে। এবার আমরা কি করব, পরের এলিমেন্টটাকে সার্চ করতে যাব। পরের এলিমেন্টটাকে সার্চ করার আগে আগের পজিশনে যে এলিমেন্ট গুলো ছিল সেগুলোকে আবার একটু লিখে ফেলি। তাহলে এবার আমরা কাকে সার্চ করব, এবার 26 কে সার্চ করব। তাহলে সার্চ 26। তাহলে সেম ভাবে আমি কি করব, আগে অক্সিলারি হ্যাশ ভ্যালুটা বের করে ফেলি। তাহলে 26%13 উইচ ইজ 0। তাহলে প্রথম হ্যাশ ভ্যালুটা, এটা আসলে অক্সিলারি হ্যাশ ফাংশন তোমাকে কি দিবে বলো তো, ইনিশিয়াল প্রবটা দিবে। তাহলে 26 0, প্রথম হ্যাশ ভ্যালুটা কম্পিউট করি। 0+0, এটা কি, এইচ প্রাইম কে এর ভ্যালু, আর এটা হচ্ছে আই এর ভ্যালু। তাহলে এটার ভ্যালু কত আসবে, এটার ভ্যালু আসছে 0। তাহলে আমি দেখবো টেবিলে 0 নাম্বার এলিমেন্ট, খেয়াল করো, টেবিলে 0 নাম্বার এলিমেন্ট কি নাল না? তাহলে আমি যদি একটা নাল স্লট পেয়ে যাই, তাহলে এটা কি ইন্ডিকেট করে যে এলিমেন্টটা আসলে নাই। কারণ আমার সার্চিং এর টেকনিকটা কি ছিল, যতক্ষণ পর্যন্ত আমরা এলিমেন্টটাকে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত প্রবিং করতে থাকবো। অথবা যতক্ষণ পর্যন্ত একটা নাল স্লট না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা প্রবিং করতে থাকবো। তাহলে আমি এখন যে স্লটটা সার্চ করছি এটা কি নাল স্লট না? যে এখান থেকে আমি ডিসিশন মেক করতে পারি 26 ইজ নট ফাউন্ড। আমার আর দেখা লাগবে না, কারণ আমার সার্চিং টেকনিকটাই হচ্ছে এরকম। ইদার যতক্ষণ পর্যন্ত এলিমেন্টটা খুঁজে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত প্রবিং করতে থাকবো, আর না হলে যতক্ষণ পর্যন্ত একটা নাল না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত প্রবিং করতে থাকবো। তাহলে 26 এর জন্য দেখলাম যে একটা নাল স্লট পেয়েছিলাম, সো 26 ইজ নট ফাউন্ড। এবার আমরা আসি 14। এবার আমরা কি করব, 14 কে সার্চ করব। তাহলে চলো সার্চ 14। তাহলে সেম ভাবে আগে 14 এর জন্য অক্সিলারি হ্যাশ ভ্যালুটা বের করে নিই। তাহলে 14%30, এটার ভ্যালু আসলো 1। তাহলে এটা কি 1 আসলে কি ইনিশিয়াল প্রব, তাই না? শুরুতে কোথায় আসলে ওকে আমি ইনসার্ট করতে চাই, সেখানে কলিশন হলে এরপর হয়তো প্রবিং করে নেক্সট স্লট ফাইন্ড করব। তাহলে প্রথমে 14 এর জন্য ইনিশিয়াল স্লটটা বের করে ফেলি। 1, 1+0%30 which is 1। তার মানে আমি কি দেখবো বলো তো, টেবিলের 1 নাম্বার স্লটে, দেখো তো টেবিলে 1 নাম্বার স্লট আমি দেখবো 14 আছে কিনা। আচ্ছা 14 না, এই যে টেবিলে 1 নাম্বার স্লটে কে আছে, 27। সো নো। তাহলে এখানে খেয়াল করে এখন কিন্তু ডিসিশন মেক করতে পারছি না যে আছে কি আছে না। অন্য এলিমেন্ট আছে, তাহলে এখানে হয়তো 14 এর সাথে অন্য এলিমেন্টে কলিশন হয়েছিল, তাই 14 কে হয়তো অন্য একটা স্লটে স্টোর করেছি। তাহলে নেক্সট স্লটটা ফাইন্ড করি। এবার প্রোব নাম্বার হচ্ছে 1। তাহলে 1 তো ছিল তার অক্সিলারি হ্যাশ ফাংশনের ভ্যালু, এখন আই এর ভ্যালু হচ্ছে 1। তাহলে 1+1%13, এটার ভ্যালু আসলো 2। তাহলে এখন খেয়াল করো, দেখো টেবিলে 2 নাম্বার স্লটে কি পাচ্ছি বলো তো, নাল না? তাহলে আমাদের সার্চিং কি বলে, যে যদি নাল পাই তাহলে আমরা কি বলতে পারি, যে এলিমেন্টটা আসলে ওই স্লটে নাই। তাহলে আমরা বলতে পারি যে 14 ইজ নট ফাউন্ড। তাহলে বোঝা গেছে যে আমরা সার্চটা আসলে কিভাবে করব। এবার তাহলে আমরা আসি আমাদের নেক্সট টাস্ক কি। নেক্সট টাস্ক হচ্ছে, আচ্ছা 4টা এলিমেন্ট সার্চ করার কথা ছিল, সার্চ করে ফেললাম। এবার 30কে ডিলিট করব, 30কে ডিলিট করার পরে আমি 43 কে সার্চ করব। ওকে।
তাহলে এই হচ্ছে আমাদের টেবিলের পজিশনটা। তাহলে আমরা এলিমেন্ট গুলোকে আরেকবার একটু লিখে নিই, 17, 30, 43। এখন আমাকে বলছে যে ডিলিট 13, ডিলিট 30কে ডিলিট করতে চাচ্ছে। তাহলে কি করবো বলো তো? সিম্পলি 30 কোন স্লটে আছে সেটা আগে খুঁজে বের করব, তারপরে সেটাকে কি নাল নাল সেট করে দিব। তাহলেই কি ডিলিট হয়ে যাবে, আলাদা কিছু করা লাগবে না। যে শুরুতে কি সবগুলো স্লট আমরা জানি কি আসলে নালই আছে, তাই না? সবগুলো স্লট কি শুরুতে নাল আছে। নাল বলতে কি বোঝায়? এমটি স্লট। এমটি স্লট কি, যে ওই স্লটে আমি চাইলে কোনো একটা এলিমেন্টকে হয়তো ইনসার্ট করতে পারবো। এখন তাহলে আমি যখন 30কে ডিলিট করতে যাচ্ছি, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 30 কোন স্লটে আছে আগে সেটা ফাইন্ড করা, তারপরে সেখানে কি নাল সেট করে দিব। তাহলে চলো 30 এর জন্য আগে অক্সিলারি হ্যাশ ভ্যালুটা বের করে ফেলি। 30%13 উইচ ইজ 4। তারপর এটা কি আসলে ইনিশিয়াল প্রব দিচ্ছে, তাই না? এটা কি দিচ্ছে? ইনিশিয়াল প্রব, যে শুরুতে কোথায় এটা হ্যাশ হবে। তারপরে এবার আমরা প্রথম হ্যাশ ভ্যালুটা বা প্রথম স্লটটা কম্পিউট করে নিই। তাহলে 4 + 0 % 13, এটা আসলো 4। তাহলে চলো দেখি টেবিলে ফোন নাম্বার ইন্ডেক্সে কি 30 আছে। হুম, না, ফোন নাম্বার ইন্ডেক্সে তো 30 নাই, নো। তার মানে কিন্তু এবার চলো দেখি যে এখানে তার মানে 30 এর সাথে 17 হয়তো একটা কলিশন হয়েছিল। তাহলে দেখি যে 30 অন্য কোন স্লটে আমরা স্টোর করেছি। তাহলে এবার প্রব নাম্বার হচ্ছে 1। তাহলে 4 + 1 % 13। এখন কত পাবো এটা? এটা পাচ্ছি 5। তাহলে চলো দেখি টেবিলে 5 নাম্বার স্লটে কি 30 আছে। টেবিলে 5 নাম্বার স্লটে কি 30 আছে? না। কত আছে? 17, অন্য এলিমেন্ট। তার মানে কি 70 এর সাথে হয়তো 30 এর কলিশন হয়েছিল। তাহলে চলো নেক্সট স্লট সার্চ করতে যাই। কত আসলে? এটা 6। তাহলে আমরা চলো দেখি টেবিলের 6 নাম্বার স্লটে কি 30 আছে। হ্যাঁ, খেয়াল করো, দেখো টেবিলে 6 নাম্বার স্লটে কিন্তু 30 আছে। তার মানে আমরা কি 30কে পেয়ে গেলাম? ইয়েস, 30কে পেয়ে গেলাম। তাহলে ডিলিট করবো কিভাবে? এখন টেবিলের এই 6 নাম্বার স্লটটাকে কি সেট করে দিব? নাল সেট করে দিব। তাহলে কি আমাদের ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা টেবিলের 6 নাম্বার স্লটে 30কে খুঁজে পেয়েছি। এখন কি করব? এটাকে নাল সেট করে দিব। এটাকে নাল সেট করে দিলাম। তাহলে 30 ডিলিট হয়ে গেল। এবার আমাদের কাজ ছিল 30 ডিলিট হওয়ার পরে 43কে সার্চ করা। তাহলে চলো 43কে সার্চ করি। যেই সিকোয়েন্সে অপারেশন গুলো দেওয়া আছে সেভাবে আমাকে করতে হবে। তাহলে 30কে ডিলিট করার পরে 43কে সার্চ করবো। তাহলে সেম ভাবে আগে 43 এর জন্য অক্সিলারি হ্যাশ ফাংশন বের করে ফেলি। তাহলে সেটা হচ্ছে 43%13 4। তাহলে এটা আমাকে ইনিশিয়াল প্রোব দিল। তাহলে প্রথম হ্যাশ ভ্যালুটা বের করে ফেলি। তাহলে আই এর ভ্যালু শুরুতে 0। তাহলে 4 + 0 % 13 আসলো হচ্ছে 4। তাহলে আমি কি দেখবো যে টেবিলে 4 নাম্বার পজিশনে কি আছে বলতো? 43 তো নাই। তাহলে আমরা চেক করবো যে টেবিলে 4 নাম্বার পজিশনে কি 43 আছে? নো। তাহলে মানে 43 এর সাথে হয়তো এই 17 এর কলিশন হয়েছিল, তাই 43কে হয়তো আমি অন্য কোনো একটা স্লটে স্টোর করেছি। তাহলে নেক্সট প্রব নাম্বার হচ্ছে 1। তাহলে পরে দেখি কোন স্লটে আমি 43কে চাইলে স্টোর করতে পারতাম। 5 নাম্বার স্লটে আসলাম। 5 নাম্বার স্লটে কি দেখছি? যে টেবিলে 5 নাম্বার স্লটেও তো এখনো 43 নাই। যে টেবিলে 5 নাম্বার স্লটে কি 43 আছে? নো। অন্য একটা এলিমেন্ট আছে 70, তার মানে 70 এর সাথে হয়তো 43 এর কলিশন হয়েছিল। ওকে, তাহলে আমি নেক্সট স্লট সার্চ করতে যাই। তাহলে নেক্সট প্রোব নাম্বার হচ্ছে 2। তাহলে এখান থেকে দেখি 43% 6। এবার যখন আমি 6-এ আসলাম, 6-এ কি নাল? আমাদের সার্চিং এর টেকনিকটা কি তোমার মনে আছে? যে আমি যদি কোনো একটা স্লটে যদি দেখি নাল, আমাদের সার্চিং কতক্ষণ পর্যন্ত চলে? যে ইদার যতক্ষণ পর্যন্ত আমি এলিমেন্টটাকে খুঁজে না পাচ্ছি, অথবা যতক্ষণ আমি যদি একটা নাল পাই। আমি যদি সার্চ করতে করতে এরকম প্রোব করতে করতে যদি দেখি আমি একটা নাল স্লট পেয়ে গেছি, সেখান থেকে আমি কি ডিসিশন মেক করতাম বলতো? যে 43 ইজ নট ফাউন্ড, তাই না? এরকমই তো ডিসিশন মেক করতাম, রাইট? এটাই তো আমাদের সার্চিং এর টেকনিক ছিল। কিন্তু এখানে কি আমাকে ভুল রেজাল্ট দিচ্ছে না? কারণ আমার সার্চিং এর টেকনিক ছিল আমি সার্চ করতে থাকবো, যদি মাঝখানে কোনো একটা নাল স্লট পেয়ে যাই, তার মানে সেখানে আমি ডিসিশন মেক করতাম 43 নাই, কিন্তু 43 তো এখানে আছে। তাহলে এখানে ঝামেলাটা কোথায় হয়েছে? ঝামেলাটা আগে, এখানে ঝামেলাটা হয়েছে এই যে মাঝখানে। মাঝখানে কোন একটা এলিমেন্টকে ডিলিট করে যখন আমি সেটাকে নাল সেট করে দিচ্ছি, তখনই কি পরবর্তীতে কি সার্চিং এর ক্ষেত্রে কি আমাদের একটা ঝামেলা হচ্ছে?
তার মানে কোন একটা এলিমেন্টকে ডিলিট করার সময় শুধুমাত্র নাল দ্বারা যদি আমি সেট করে দিই, তাহলে কি বলতো, আমার কাজটা ঠিকঠাক মতন হচ্ছে না। কারণ পরবর্তীতে সার্চিং এর করতে গিয়ে কি আমি আমার তার আগের যে সার্চিং টেকনিক ছিল সেটা অনুযায়ী কিন্তু আমি এলিমেন্টকে খুঁজে পাচ্ছি না, যদিও এলিমেন্টটা কি আমার টেবিলে আছে। তাহলে ডিলিট করার ক্ষেত্রে শুধু নাল সেট করে দিলেই হবে না। তাহলে ডিলিটের জন্য আমরা একটা এক্সট্রা টেকনিক ফলো করব, সেটা হচ্ছে যদি আমরা কোনো এলিমেন্টকে ডিলিট করতে চাই, আমি তাকে নাল দ্বারা সেট করে দিব না, রেদার আমি একটা আলাদা ভ্যালু হিসেবে স্টোর করবো, সেটা হচ্ছে ডিলিটেড। এখন আর এটা নাল না, আমি নাল দিয়ে কোনো এলিমেন্টকে ডিলিট করব না। রাদার আমি যেটা করব, আমি যদি কোনো এলিমেন্টকে ডিলিট করতে চাই, তাহলে সেটাকে আমি ডিলিটেড এইভাবে সেট করবো, ডিলিটেড। তাহলে এখানে ডিলিটেড। তাহলে ডিলিটেড স্লটটাকে আমি কিভাবে চিন্তা করতে পারি, যে এটাকে আমি প্রথম কথা হচ্ছে একটা এমটি স্লট হিসেবে চিন্তা করতে পারি। যে আমি যখন ইনসার্ট করতে যাব, ইনসার্টের ক্ষেত্রে আমি ডিলিটেড স্লটটাকে, ইনসার্টের কেসে আমি একটা এমটি স্লট হিসেবে চিন্তা করতে পারি। আর সার্চিং এর ক্ষেত্রে আমি কি চিন্তা করতে পারি, যে এটা যেহেতু ডিলিটেড স্লট, তার মানে এখানে হয়তো অন্য কেউ আগে ছিল। তাহলে ডিলিটেড স্লটটাকে আমরা একটা নর্মাল স্লট হিসেবে চিন্তা করে পরবর্তী সিকোয়েন্সটা সার্চ করতে থাকবো। এবং তখন আমার সার্চের টেকনিক সেম ভাবেই হবে, যে নাল পর্যন্ত সার্চ করবো কিনা। তাহলে এখন আমরা কি করব, যে ওপেন অ্যাড্রেসিং এর ক্ষেত্রে যদি কোনো একটা এলিমেন্টকে আমি ডিলিট করতে চাই, তাহলে সেই স্লটটাকে আমি নাল দ্বারা সেট না করে, রাদার আমি কি করব, সেটাকে একটা স্পেশাল ভ্যালু দ্বারা ইন্ডিকেট করব, ডিলিটেড। এবং এই ডিলিটেডটাকে আমি কিভাবে ট্রিট করব, ইনসার্টের ক্ষেত্রে এটাকে আমি একটা এমটি স্লট হিসেবে ট্রিট করব। আর সার্চিং এর ক্ষেত্রে যেটা চিন্তা করব, যে এখানে আগে হয়তো কোনো একটা এলিমেন্ট ছিল, কিন্তু ডিলিটেড স্লট পেয়ে গেলে আমি আমার প্রবিং এখানে থামাবো না, রাদার আমি সার্চ করেই যাব। এলিমেন্টটাকে পেয়ে গেলে তো ভালোই, না হলে না না পাওয়া পর্যন্ত আমি সার্চ করতে থাকবো। ঠিক আছে। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে, যে ওপেন অ্যাড্রেসিং এর ক্ষেত্রে তুমি ডিলিশনকে আসলে কিভাবে হ্যান্ডেল করবে। যে প্রশ্নটা যদি এরকম হয় যে তুমি কোনো একটা স্লটকে ডিলিট করার ক্ষেত্রে নাল দ্বারা সেট করে দিলে, এতে কি কি প্রবলেম আসলে ফেস করতে পারো। ওকে, তাহলে এখানেই বলে দেয়া আছে যে আমরা শুধুমাত্র নাল দ্বারা সেট করে দিব না, রাদার কি করব, এটাকে একটা স্পেশাল ভ্যালু ডিলিটেড দ্বারা ইন্ডিকেট করব। সার্চিং এর ক্ষেত্রে ডিলিটেডকে এমন ভাবে চিন্তা করব যে এখানে অন্য একটা ভ্যালু হয়তো ছিল, কিন্তু এখন হয়তো সেটাকে ডিলিট করা হয়েছে, কিন্তু আমি আমার সার্চিং বা প্রবিং থামাবো না, নেক্সট স্লট গুলো সার্চ করে যাব যতক্ষণ পর্যন্ত আমি আমার টার্গেটকে না পাচ্ছি অথবা একটা নাল না পাচ্ছি। নাল পেলেই শুধুমাত্র আমি আমার সার্চিংকে ওখানেই টার্মিনেট করে দিব বা হল্ট করে দিব। আর ইনসার্টের ক্ষেত্রে ডিলিটেডকে আমি একটা এমটি স্লট হিসেবে চিন্তা করবো এবং এটাকে আমি রিইউজ করবো। ঠিক আছে। এখানে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সার্চ টাইম কিন্তু আলফার উপর ডিপেন্ড করে না। এখন সার্চ টাইম কি বলতো, একটা উইয়ার্ড হয়ে যাবে, যে যতক্ষণ আমি এভাবে প্রব করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত সার্চ করতেই থাকবো। তাহলে এখানে যত বেশি কলিশন হবে, তত বেশি কি বলতো, বেশি প্রবিং সিকোয়েন্সটা তত বেশি কি বড় হতে থাকবে। তার মানে আমাকে এমন একটা হ্যাশ ফাংশন আসলে চুজ করতে হবে যাতে নাম্বার অফ কলিশন কম হয়। কারণ নাম্বার অফ কলিশন কম হলে কি প্রব সিকোয়েন্সটাও ছোট হবে, তাড়াতাড়ি আমি এমটি স্লট পেয়ে যাব। আর যদি আমি একটা পচা হ্যাশ ফাংশন ডিজাইন করি, যে যেটাতে কি অনেক বেশি কলিশন হয়, তখন কি এই কলিশন রিজলভ করার জন্য কি শুধুমাত্র এমটি স্লট ফাইন্ড করেই যেতে হবে, প্রব সিকোয়েন্স বড় হতে থাকবে, তখন কি সার্চিং এর টাইম কমপ্লেক্সিটিও আসলে বাড়তে থাকবে। তো এটাকে আর আলাদাভাবে আমরা ডিফাইন করি না যে আসলে তখন সার্চিং এর টাইম কমপ্লেক্সিটি কেমন হবে। তো আমরা লিনিয়ার প্রবিং দেখলাম। লিনিয়ার প্রবিং এর ক্ষেত্রে শুধু কি ছিল, যে আমি যেই ফাংশনটা ইউজ করছিলাম, লিনিয়ার ফাংশন ইউজ করে প্রব করছিলাম। আর কোয়াড্রেটিকের ক্ষেত্রে কি আমি কোয়াড্রেটিক ফাংশন ইউজ করে হ্যাশ করব। সো এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক প্রবিং এর জন্য একটা প্রবাবেল হ্যাশ ফাংশন, যেখানে আই টার্মও থাকতে পারে, আই স্কোয়ারও টার্ম থাকতে পারে, সবচেয়ে বড় যে টার্ম সেটার পাওয়ার কত, 2। তাহলে এটাকে আমরা কোয়াড্রেটিক কোয়াড্রেটিক প্রবিং বলবো। কোয়াড্রেটিক প্রবিং কখন বলবো, কারণ যখন আমরা কলিশন রিজলভ করার জন্য একটা কোয়াড্রেটিক ফাংশন ইউজ করব, মানে আই এর পাওয়ার যখন ম্যাক্সিমাম পাওয়ার 2 হবে। এখানে কি, যে মিনিমাম পাওয়ার 1 আর ম্যাক্সিমাম পাওয়ার 2 যখন হবে, তখন সেটাকে আমরা বলবো কোয়াড্রেটিক প্রবিং। এবং এখানে ক্যালকুলেশন আসলে সেম, শুধুমাত্র এই ভ্যালু গুলো বুঝে বুঝে বসিয়ে কম্পিউট করলেই হবে। আর অন্য যে জিনিসগুলো ছিল, ইনসার্শন, সার্চিং, ডিলিশন, এই সব কিছু লিনিয়ার প্রবিং আমরা যেভাবে করেছি ঠিক একইভাবেই করব। ঠিক আছে। এখন আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করি, যে লিনিয়ার প্রবিং এর ক্ষেত্রে, ঠিক আছে, আমরা একটা নতুন স্লাইড নিই। আচ্ছা, তার আগে একটু আলোচনা করে আসি। যেমন এখানে খেয়াল করো, আমি যে এটা হচ্ছে আমার হ্যাশ ফাংশন, এটা হচ্ছে আমার অক্সিলারি হ্যাশ ফাংশন। আর অক্সিলারি হ্যাশ ফাংশন আমাকে কি দিবে, এটা হচ্ছে অক্সিলিয়ারি হ্যাশ ফাংশন।
আর অক্সিলারি হ্যাশ ফাংশন আমাকে আসলে কি দেয় বলতো? ইনিশিয়াল প্রব দেয়, যে ইনিশিয়াল এলিমেন্টটা কোথায় ম্যাপ হবে। সেখানে যদি দেখি স্লটটা ফুল, তারপরে কি আমি নেক্সট স্লট সার্চ করতে যাব। এখানে দেখো, কলিশন রিজলভ করার জন্য বা প্রবিং এর জন্য আমি যে আই ফাংশনটা ইউজ করছি, সেটা কি আসলে আই স্কোয়ার, তাহলে আই এর পাওয়ার কত, 2, তাহলে এটা হচ্ছে কোয়াড্রেটিক প্রবিং। ঠিক আছে, আর বাকি সবকিছু যা কিছু কাজ ইনসার্ট ডিলিশন সার্ট সব লিনিয়ার প্রোগ্রামিং আমরা যেভাবে করেছি ঠিক একইভাবে। আচ্ছা, এখন তাহলে যেটা বলছিলাম, আমরা কিছু আলোচনা করি যে এই যে আমাদের ওপেন অ্যাড্রেসিং এর ক্ষেত্রে, তারপর ওপেন অ্যাড্রেসিং এর ক্ষেত্রে কিন্তু আমি এলিমেন্ট গুলোকে টেবিলেই স্টোর করছি, টেবিলে কোনো না কোনো স্লটেই স্টোর করছি। তাহলে আমি প্রথমে যদি লিনিয়ার প্রোবিং এ দেখি, লিনিয়ার প্রোবিং ধরে নিলাম আমার এরকম একটা টেবিল আছে, আর আমার একটা হ্যাশ ফাংশন আছে এরকম, এরকম। ঠিক আছে, তাহলে এই কেসে লিনিয়ার প্রোবিং আসলে কিভাবে এলিমেন্ট গুলোর জন্য প্রপ সিকোয়েন্স ফলো করে। মনে করো কোন একটা এলিমেন্টকে ইনসার্ট করতে চাচ্ছি, মনে করো ইনসার্ট হচ্ছে 10। হুম, আমি এখানে অলরেডি কিছু এলিমেন্ট মনে করো অলরেডি স্টোর করে রাখি টেবিলে। এভাবে না করে রাদার একটা এক্সাম্পল দিয়েই করি। আচ্ছা, তার আগে এটা একটু আলোচনা করে নিই, যে মনে করো আমি 10 কে ইনসার্ট করতে চাচ্ছি, মনে করো আমি 10 কে ইনসার্ট করতে চাচ্ছি। তাহলে প্রথমে কি, আগে একটা হ্যাশ ভ্যালু কম্পিউট করে নিব। হ্যাশ ভ্যালু কম্পিউট করে আমি দেখলাম ইনিশিয়ালি এটা এখানে প্রোব হচ্ছে এই পজিশনে, তাহলে এটা কি অকুপাইড। আর এখানে দেখো, আমি কলিশন রিজলভ করার জন্য যে ফাংশনটা ইউজ করছি, এটা একটা লিনিয়ার ফাংশন, কারণ আই এর পাওয়ার হচ্ছে 1। এখানে টোয়াইস আই বলতে কি বোঝায়, আমি 2 ঘর পর পর স্লট সার্চ করব। কি করব, টোয়াইস আই। তাহলে আই এর ভ্যালু যখন 0 তখন তো 0, আই এর ভ্যালু 1 হলে কি +2 হয়ে যাবে, তাই না? প্রথমে 0 হবে, তারপরে হচ্ছে আই এর ভ্যালু 1 হলে 2 হবে, এরপর আই এর ভ্যালু 2 হলে 4 হবে। এভাবে কি 2 ঘর করে করে আমি প্রসিড করব নেক্সট স্লট সার্চ করার জন্য। তাহলে যদি আমার হ্যাশ ফাংশনটা এরকম হয়, তখন ধরলাম ইনিশিয়াল প্রব এখানে এই স্লটটা অকুপাইড, তাহলে আমি নেক্সট স্লট কোথায় সার্চ করতে যাব, যেহেতু এখানে টোয়াইস আই করে বাড়ছে, তাহলে 2 ঘর পরে সার্চ করতে যাব। এখানেও দেখছি এই স্লটটাও অকুপাইড, তারপরে কি করতে যাব, আবার 2 ঘর পরে সার্চ করতে যাব। এখানেও দেখছি এই স্লটটা অকুপাইড, তারপরে কোথায় যাব, 2 ঘর পরে যাব। এখানে যখন দেখছি না, তখন আমি এখানে গিয়ে 10 কে ইনসার্ট করে দিব। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখে আসি।
আমরা মনে করো যে আমাদের লিনিয়ার প্রোটিং এর ক্ষেত্রে আমরা এরকম একটা হ্যাশ ফাংশন ইউজ করে আমি এলিমেন্ট গুলোকে ইনসার্ট করতে চাচ্ছি। তো প্রথমে মনে করো যে আমি 22 কে ইনসার্ট করতে চাচ্ছি। তাহলে 22 এর জন্য যদি আমি এই ফাংশন অনুযায়ী করি, তাহলে এটা ইনিশিয়ালি 2 নাম্বার পজিশনে হ্যাশ হবে। তাহলে এটা কি তার ইনিশিয়াল প্রপ, তাহলে 2 নাম্বার পজিশন বা স্লটটা দেখছি এমটি, তাহলে এখানে আমি 22 ইনসার্ট করে দেই। তারপরে মনে করো আমি 12 কে ইনসার্ট করতে চাচ্ছি। 12 এর জন্য আমি যদি কম্পিউট করি ইনিশিয়াল প্রপ পাবো 2, এবং 2 তে তাকে আমি ইনসার্ট করতে যাব, কিন্তু দিয়ে গিয়ে দেখছি যে 2 নাম্বার স্লট হচ্ছে অকুপাইড। তাহলে আমি কি করব এখানে? কলিশন রিজলভ করার জন্য কি আমি লিনিয়ার ফাংশন ইউজ করছি, কারণ আই এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে লিনিয়ার প্রবিং। তাহলে আই শুধুমাত্র আই হিসেবে যদি আসে, তার মানে কি এক এক করে আমরা নেক্সট স্লটকে প্রোব করব। তাহলে পরবর্তী থেকে আমি 3 নাম্বার স্লটে যাব, 3 নাম্বার স্লট এমটি, তাই এখানে আমি 12 কে ইনসার্ট করে দিলাম। এরপর মনে করি আমি 13 কে ইনসার্ট করতে চাই। 13 এর জন্য যদি আমি হ্যাশ ভ্যালু কম্পিউট করি, তাহলে আমি শুরুতে পাবো 3। 3 হচ্ছে ইনিশিয়াল প্রপ, কিন্তু 3 তে গিয়ে দেখছি এই স্লটটা অকুপাইড। তাহলে কি করব? পরের স্লটটা সার্চ করব, এবং এই কেসে আমরা কি এক এক করে যাচ্ছি। তাই পরের স্লটটা হবে 4, তাই এখানে 4 নাম্বার স্লট এমটি, তাই 30 কে আমি এখানে ইনসার্ট করে দিলাম। এরপরে মনে করো যে আমি 11 না, আমি 32 কে ইনসার্ট করতে চাচ্ছি। তাহলে 32 কে যদি ইনসার্ট করতে চাই, তাহলে প্রথমে এটা ইনিশিয়ালি প্রব হবে 2। 2 নাম্বার স্লটে গিয়ে দেখছি যে না, এটা অকুপাইড। তাহলে পরের স্লট 3 নাম্বারে যাই, এটাও অকুপাইড। পরের স্লট 4 নাম্বারে যাই, এটাও অকুপাইড। এরপর পরের স্লট 5 নাম্বারে যাই, এখানে এমটি পে আমি 32 কে এখানে ইনসার্ট করে দিলাম। তাহলে এখানে খেয়াল করো লিনিয়ার প্রবিং এর ক্ষেত্রে ক- যখন মাল্টিপল এলিমেন্ট, যদি আমি দেখি এখানে মাল্টিপল এলিমেন্ট যখন সেম পজিশনে ইনিশিয়ালি প্রোব হচ্ছে, দেখো দেখো 22 এবং 12 আবার 32, এরা সবাই কিন্তু কি ইনিশিয়ালি 2 নাম্বার পজিশনে কি ইনিশিয়ালি প্রোব হয়েছে না? তাহলে কি এখানে একটা কলিশন হয়েছে। এই কলিশন রিজলভ করতে গিয়ে কি আমরা ঠিক তার আশেপাশে রিজিয়নেই এমটি স্লট গুলো সার্চ করছিলাম, এবং সবচেয়ে নেই অ্যাপ্রোচ ছিল কি একদম তার ঠিক পাশের স্লটেই যাও। বা লিনিয়ার প্রোবিং এর ক্ষেত্রে কি এক ঘর পর পর বা 2 ঘর পর পর গিয়ে দেখো যে কোথায় এমটি স্লট আছে। তাহলে এখানে কি দেখো একটা লম্বা চেইন ক্রিয়েট হয়েছে না? যে যখন আমরা বলতে পারি যে মাল্টিপল এলিমেন্ট যখন সেম স্লটে হ্যাশ হয় বা তাদের ইনিশিয়াল প্রব সেম হয়, অথবা নিয়ার বাই রিজিয়নে তারা ইনিশিয়ালি প্রব হয়। কি বললাম? মাল্টিপল এলিমেন্ট যখন সেম স্লটে ইনিশিয়ালি প্রোব হয় বা নিয়ার বাই রিজিয়নে যখন তারা ইনিশিয়ালি প্রোব হয়, তখন কি তারা ওই রিজিয়নেই কি মিলে একটা লম্বা চেইনের মতন ক্রিয়েট করে ফেলে না? এখানে আমরা বলি যেখানে একটা ক্লাস্টার ক্রিয়েট হয়েছে, ক্লাস্টারকে অনেকগুলো এলিমেন্ট মিলে একটা স্তূপ তৈরি করে ফেলেছে। তো লিনিয়ার প্রোবিং এর ক্ষেত্রে যখন মাল্টিপল এলিমেন্ট ইনিশিয়ালি সেম স্লটে হ্যাশ হয়, অথবা কাছাকাছি রিজিয়নে তারা হ্যাশ হয়, তখন যেটা হয় যে ওই রিজিয়নে তারা একটা ক্লাস্টার ক্রিয়েট করে ফেলে, এবং ক্লাস্টার ক্রিয়েট করে একটা লম্বা চেইনের মতন ক্রিয়েট করে ফেলে, লং চেইন। তখন এই ক্লাস্টারটাকে বলা হয় প্রাইমারি ক্লাস্টার। লিনিয়ার প্রোবিং এর একটা প্রবলেম হচ্ছে তারা আসলে এরকম প্রাইমারি ক্লাস্টার ক্রিয়েট করতে পারে। কখন প্রাইমারি ক্লাস্টার ক্রিয়েট হয়? এই যে মাল্টিপল এলিমেন্ট যখন ইনিশিয়ালি সেম স্লটে প্রোব হয়, অথবা কাছাকাছি রিজিয়ন বা নিয়ার বাই রিজিয়নে প্রোব হয়, তখন তারা সেই রিজিয়নে একটা লং চেইনের মতন ক্লাস্টার ক্রিয়েট করে ফেলে, এবং সেই ক্লাস্টারটাকে বলা হয় প্রাইমারি ক্লাস্টার। এজন্য বলা হয় যে লিনিয়ার প্রবিং এর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লিনিয়ার প্রবিং সাফার্স ফ্রম প্রাইমারি ক্লাস্টার। ওকে, এবার আমরা আসি যে কোয়াড্রেটিক প্রবিং এর ক্ষেত্রে জিনিসটা কিভাবে কাজ করে। তাহলে কোয়াড্রেটিক প্রবিং এর জন্য আমি একটা হ্যাশ ফাংশন চিন্তা করে নিই। আচ্ছা, খেয়াল করো এই যে এরকম আমি একটা হ্যাশ ফাংশন চিন্তা করলাম। এখানে আই এর পাওয়ার কি 2, তাহলে কলিশন রিজলভ করার জন্য বা প্রবিং এর জন্য আমি যে ফাংশনটা ইউজ করছি সেটা কি, তার পাওয়ার কত? 2। তাহলে এটা কি একটা কোয়াড্রেটিক ফাংশন। তাহলে কোয়াড্রেটিক ফাংশন ইউজ করে যেহেতু আমি কলিশন রিজলভ করার জন্য নেক্সট স্লট সার্চ করছি, তাই এটাকে বলা হয় কোয়াড্রেটিক প্রবিং। এবার তাহলে আমরা টেবিল সাইজ কত, এখান থেকে বুঝতে পারছি টেবিল সাইজ হচ্ছে 30। তাহলে 13 সাইজের প্রথমে একটা টেবিল ড্র করে ফেলি। ওকে, এবার তাহলে আমি যদি কোনো এলিমেন্টকে ইনসার্ট করতে যাই, ঠিক আছে, কোনো এলিমেন্টকে ইনসার্ট করতে যাই, আমি ধরলাম যে আগে থেকে টেবিলে কিছু এলিমেন্ট আছে।
এখানে আমি ধরে নিলাম টেবিলে আগে থেকে কিছু এলিমেন্ট আছে। এখন আমি কোন একটা এলিমেন্টকে ইনসার্ট করতে চাচ্ছি, মনে করো 21। তাহলে 21 কে এই ফাংশন অনুযায়ী যদি আমি করি, তাহলে 21 এর জন্য প্রথমে আমি পাবো হচ্ছে 1। তাহলে আমি 1 নম্বর স্লটে যখন আসি, এখানে কি দেখছি বলতো, যে এখানে দেখছি অলরেডি একটা এলিমেন্ট আছে। তাহলে নেক্সট স্লট কিভাবে সার্চ করব, যে আমার বাড়বে কি আই স্কোয়ার হিসেবে বাড়বে। তাহলে প্রথমে আই স্কোয়ার হিসেবে যদি বাড়ে, তাহলে প্রথমে আই এর ভ্যালু 1। আচ্ছা, যদি কম্পিউট করি তোমাদেরকে দেখাই। H'21, এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে প্রথম ফাংশনটা কি হবে, প্রথম হ্যাশ ভ্যালুটা হচ্ছে 0, যেটা আমাকে দিবে 1 + 0 পার্সেন্টেজ 13 এবং এটার ভ্যালু পাবো 1। তাহলে শুরুতে 1-এ যাবে, কিন্তু 1-এ তো অলরেডি একটা এলিমেন্ট আছে, তাহলে এখানে একটা কলিশন হয়েছে। তাহলে আমরা আবার নেক্সট স্লট সার্চ করি 1 দিয়ে। কিন্তু এখানে আমি কি করছি বলতো, কোয়াড্রেটিক ফাংশন না, আই স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার যোগ করবো। তাহলে 1 স্কোয়ার যোগ করে কত পেলাম, 2। তার মানে 2 নম্বর স্লটে এমটি পেয়ে আমি এখানে 21-কে ইনসার্ট করে দিলাম। এখন মনে করো আমি আরো একটা এলিমেন্টকে ইনসার্ট করতে যাচ্ছি, এটা হচ্ছে ইনসার্ট 31। ঠিক আছে, তাহলে প্রথমে H'31 কম্পিউট করি। আচ্ছা, 31 না, এটা ভুল হয়েছে, এটা 1 আসবে না। এটা আমি যদি চিন্তা করি, 14 দিই, ঠিক আছে, 14 দিই। কারণ এটা ভুল হয়ে গেছে, 21-এর জন্য এই কেসে 1 আসবে না। এটা একটু চেঞ্জ করে আমি 14 দিয়ে দিচ্ছি। তাহলে 14-কে আমি এখানে ইনসার্ট করে দিলাম। এবার আমি মনে করো যে 27-কে ইনসার্ট করতে চাই। 27-কে ইনসার্ট 27। 27-কে ইনসার্ট করতে চাই। তাহলে 27-এর জন্য এখানে আমি ভ্যালু পাবো হচ্ছে 1। 27-এর জন্য অক্সিলারি হ্যাশ ফাংশনের ভ্যালু পাবো 1। তাহলে প্রথম হ্যাশ ভ্যালুটা কম্পিউট করে নিই, i = 0। তাহলে 1 + 0 পার্সেন্টেজ 13 হচ্ছে 1। কিন্তু 1 নম্বর স্লটে গিয়ে দেখছি অলরেডি এলিমেন্ট আছে, তাহলে নেক্সট স্লটটা ফাইন্ড করি। তাহলে 27 1। তাহলে এখানে কি হবে, যেহেতু আমাদের কোয়াড্রেটিক ফাংশন 1 স্কোয়ার, ফাংশনটা কি আসলে বলো তো, 1 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার অ্যাড করে নেক্সট পেলাম 2। 2 নম্বর স্লটে গিয়ে দেখি যে এখানে অলরেডি এলিমেন্ট আছে। তাহলে পরের স্লটটা ফাইন্ড করি, যে পরের স্লটটা যদি ফাইন্ড করতে যাই, তাহলে আসবে 27 2। তাহলে 1, এটা কি, তার ইনিশিয়াল প্রব। এবার কি করবো, 2 স্কোয়ার। 2 স্কোয়ার করে কত হলো, 1 + 4, তার মানে 5 আসলো। তাহলে 5 নম্বর স্লটে গিয়ে আমি কি করব, এখানে 27-কে ইনসার্ট করে দিলাম। ঠিক আছে, এভাবে করে যদি আমি ইনসার্ট করতে থাকি, তাহলে যে জিনিসটা দেখা যাবে, কোয়াড্রেটিক প্রবিং এর ক্ষেত্রে এরা হয়তো একটা লং চেইন গঠন করে না, কিন্তু এরা জায়গায় জায়গায় ছোট ছোট ক্লাস্টার ক্রিয়েট করে। যে জায়গায় জায়গায় এরা ছোট ছোট ক্লাস্টার ক্রিয়েট করে। লিনিয়ার প্রোবিং এর ক্ষেত্রে যেটা হতো, যে মাল্টিপল এলিমেন্ট যদি সেম স্লটে ইনিশিয়াল প্রোবড হয় বা নিয়ার বাই রিজিয়নে ইনিশিয়াল প্রোবড হয়, তাহলে তারা ওই রিজিয়নে একটা লং চেইন ফর্ম করে ফেলে, এবং ওই লং চেইন বা লং ক্লাস্টার, সেটাকে বলা হচ্ছে প্রাইমারি ক্লাস্টার। কিন্তু কোয়াড্রেটিক প্রোবিং এর ক্ষেত্রে তারা যেটা হয়, যে তারা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে, যে তারা ছোট ছোট ক্লাস্টার রিজিয়নের কিছু কিছু জায়গায় ছোট ছোট ক্লাস্টার ক্রিয়েট করে বসে থাকে, এবং এই ক্লাস্টার গুলোকে বলা হয় সেকেন্ডারি ক্লাস্টার। এই ক্লাস্টার গুলোকে বলা হয় সেকেন্ডারি ক্লাস্টার। এবং কোয়াড্রেটিক প্রোবিং এর একটা প্রবলেম হচ্ছে, এরা সেকেন্ডারি ক্লাস্টার ক্রিয়েট করে। তো তোমাদেরকে যদি আরেকটু দেখাই যে কোয়াড্রেটিক প্রোবিং এ আসলে কিভাবে সেকেন্ডারি ক্লাস্টারটা ক্রিয়েট হচ্ছে, যে আমাদের আগের ফাংশন অনুযায়ী, যে ইনিশিয়ালি যদি সে কোনো একটা স্লটে হ্যাশ হয়, যে 0 নম্বর স্লটে হ্যাশ হয়, তাহলে সে পরবর্তীতে তখন সিকোয়েন্সটা কি হবে, প্রথমবারে 1 করে বাড়বে, আই স্কোয়ার করে বাড়বে। তাহলে i = 1 হলে 1, i = 2 হলে 4, i = 3 হলে 9, এভাবে করে সে হচ্ছে কি, যে ইনিশিয়াল স্লটের সাথে এভাবে অ্যাড করে সে স্লট গুলোকে সার্চ করবে। যে আমরা যদি এরকম ভাবে চিন্তা করি, যে আমার এরকম একটা টেবিল আছে। ঠিক আছে, এরকম একটা টেবিল আছে, এবং এই টেবিলে মনে করো আমি প্রথমে কোন একটা এলিমেন্টকে ইনসার্ট করতে যাচ্ছি, সেটা মনে করো 10। হুম, তো 10 আমি এখানে ইনসার্ট করলাম, এবং কিছু কিছু এলিমেন্টকে আমি অলরেডি ইনসার্ট করে রাখি। যে হ্যাশ ফাংশনের আমি চিন্তা করছি না, যে হ্যাশ ফাংশন যেমনই হোক, যে আমি দেখবো যে কোয়াড্রেটিক প্রোবিং এর ক্ষেত্রে ক্লাস্টার গুলো আসলে
কিভাবে ক্রিয়েট হয় কোয়াড্রেটিক প্রবিং এর ক্ষেত্রে, যে মনে করো 10, সে এখানে হ্যাশ হলো, আমি এখানে ওকে ইনসার্ট করে দিলাম, কিন্তু পরবর্তীতে মনে করো আমি অন্য আরেকটা এলিমেন্ট নিয়ে আসলাম। তো পরবর্তীতে আমি মনে করো 31 এরকম একটা এলিমেন্টকে নিয়ে আসলাম এবং সে এখানেই হ্যাশ হচ্ছে। তাহলে আমি যে কাজটা করব, তাকে শুরুতে কি করব, যদি আমাদের কোয়াড্রেটিক প্রবিং আই স্কোয়ার করে বাড়ে, তার মানে প্রথমে 1 করে বাড়বে, পরে বার 4 করে বাড়বে, পরে বার 9 করে বাড়বে, তাহলে ইনিশিয়ালি এখানে হ্যাশ হলো, এখানে কলিশন হলো, তাহলে কে প্রথমবার কি করবে, জাস্ট পরের স্লটটা চেক করবে, তাহলে এখানে গিয়ে 31কে ইনসার্ট করে দিবে। এমটি স্লট ছিল। মনে করে এবার আমি আরেকটা এলিমেন্টকে ইনসার্ট করতে চাচ্ছি, সে হচ্ছে 64। তাহলে ধরে নিলাম 64ও ইনিশিয়ালি এখানেই হ্যাশ হচ্ছে। তাহলে এখানে যদি কলিশন হয়, তাহলে সে পরবর্তীতে কত ঘর পরে গিয়ে সার্চ করবে, 1। 1 নাম্বার ঘর বা এর পরের পজিশনে গিয়ে দেখছি এখানেও একটা কলিশন হচ্ছে, এরপরে সে কি করবে, ইনিশিয়াল পজিশন থেকে 4 পজিশন দূরে গিয়ে সে সার্চ করবে। তাহলে এখানে তার ইনিশিয়াল পজিশন ছিল, এখান থেকে 4 পজিশন দূরে এখানে সে সার্চ করবে, এবং এখানে 4 পজিশন দূরে গিয়ে সার্চ করবে, এখানে এমটি স্লট পেয়ে এখানে 64কে ইনসার্ট করে দিবে। এরপরে আমি আরো একটা এলিমেন্ট চিন্তা করলাম, সেটা মনে করো হচ্ছে 47, এবং সে যেটা হলো, সে হচ্ছে এখানে আমি ধরলাম 1 নাম্বার স্লটে সে কি ইনিশিয়ালি প্রোব হলো, এখানে কলিশন পেলো, তাহলে কি আচ্ছা এখানে আমি ধরে নিলাম আগে থেকে অন্য একটা এলিমেন্ট আছে 9, কি করবে, 5কে একটু রিমুভ করে দিই। ইনিশিয়ালি এই নাম্বার রিজনে হচ্ছে সে হ্যাশ হলো বা প্রব হলো, কিন্তু তারপরে কি এখানে কলিশন হওয়ার কারণে সে নেক্সট কত নম্বর স্লট সার্চ করবে, তার এক দূরে। তার এক দূরে মানে এই পজিশন, এখানেও দেখছে যে এখানে একটা এলিমেন্ট আছে, কলিশন আছে, এরপরে কি করবে, তার ইনিশিয়াল পজিশন থেকে 4 নাম্বার পজিশন দূরে গিয়ে সে নেক্সট স্লট সার্চ করবে। তাহলে এখান থেকে 4 নাম্বার পজিশন দূরে মানে এখানে, এখানে এসে সেই এলিমেন্টটাকে সার্চ ইনসার্ট করে দিবে। এরপরে মনে করো যদি এখানেও এমটি না হতো, তাহলে সে কি করতো, ইনিশিয়াল পজিশন থেকে 9 দূরে, তার মানে ইনিশিয়াল পজিশন থেকে 9 দূরে মানে এখানে এসে সেই এলিমেন্টটাকে ইনসার্ট করতো। তাহলে কোয়াড্রেটিক প্রবিং এর ক্ষেত্রে যদি তুমি দেখো, সে কিন্তু একদম কাছাকাছি রিজিয়নে নেক্সট স্লট সার্চ করতে যাচ্ছে না, সে কিন্তু ভালোই দূরে দূরে সার্চ করতে যাচ্ছে। প্রথমে ঠিক আছে, পাশের স্লটটাই সার্চ করছে, কিন্তু এরপরে কিন্তু সে 4 পজিশন দূরে গিয়ে নেক্সট স্লট সার্চ করছে। এরপরে কিন্তু সে ইনিশিয়াল প্রবের রেসপেক্টে 9 পজিশন দূরে গিয়ে সার্চ করছে। তাহলে সেকেন্ডারি, তাহলে আমরা কোয়াড্রেটিক প্রবিং এর ক্ষেত্রে যদি দেখি, এখানে একটা ক্লাস্টার তৈরি হচ্ছে, এখানে আর একটা ক্লাস্টার তৈরি হচ্ছে, আবার এখানেও একটা ক্লাস্টার তৈরি হবে। কেন, যে সে দূরে দূরে গিয়ে সার্চ করছে, তাই এক একটা পজিশনে এক একটা ছোট ছোট ক্লাস্টার তৈরি হবে, এবং এই ছোট ছোট ক্লাস্টার গুলোকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি ক্লাস্টার। এখানে যে প্রাইমারি ক্লাস্টার তৈরি হবে না এমন গ্যারান্টি দেওয়া যায় না, হতে পারে, কিন্তু কোয়াড্রেটিক প্রবিং মেইনলি যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে সেকেন্ডারি ক্লাস্টার। এবং তখন কোয়াড্রেটিক প্রবিং এর একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে বলা হয় কোয়াড্রেটিক প্রবিং সাফার্স ফ্রম সেকেন্ডারি ক্লাস্টার। ঠিক আছে, এখানে কিছু লং চেইন হতে পারে, কিন্তু প্রাইমারি প্রবিং এর মতন এরকম লং চেইন হবে না। এখানে খেয়াল করো, এই যে এলিমেন্ট গুলো সবগুলো কি কাছাকাছি রিজিয়নে ইনিশিয়ালি প্রোব হয়েছে না, কিন্তু তারা কি ওই রিজিয়নেই লম্বা চেইন গঠন করে বসে আছে না, তারা কিন্তু বেশ দূরে দূরে গিয়ে তাদের নেক্সট স্লট সার্চ করেছে, এবং যেখানে যেখানে নেক্সট স্লট সার্চ করতে গেছে ওই জায়গাগুলোতে ছোট ছোট ক্লাস্টার তৈরি করে বসে আছে, এবং এটাকেই বলা হচ্ছে সেকেন্ডারি ক্লাস্টার। তো এক্সামে কিন্তু এরকম আসতেই পারে যে প্রাইমারি ক্লাস্টার এবং সেকেন্ডারি ক্লাস্টারের মধ্যে ডিফারেন্স কি, প্রাইমারি ক্লাস্টার মেইনলি কোথায় ক্রিয়েট হয় লিনিয়ার প্রবিং এর ক্ষেত্রে, সেকেন্ডারি ক্লাস্টার মেইনলি কোথায় ক্রিয়েট হয় কোয়াড্রেটিক প্রবিং এর ক্ষেত্রে, এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রেখো। ওকে, তাহলে আমরা কোয়াড্রেটিক প্রবিং এবং লিনিয়ার প্রবিং ও পড়লাম, এবার দেখবো যে এরা আসলে কতটুকু ইফিশিয়েন্ট বা এদের সার্চিং আসলে কতটুকু ইফিশিয়েন্ট। তাহলে প্রথমে আমরা একটু লিনিয়ার প্রবিং এর একটা ডিসঅ্যাডভান্টেজ তো দেখলাম, সেটা কি, লিনিয়ার প্রবিং সাফার্স ফ্রম প্রাইমারি ক্লাস্টার। আচ্ছা, লিনিয়ার প্রবিং এ মনে করো যে আমরা একটা হ্যাশ ফাংশন ইউজ করলাম, যে HKI হচ্ছে K%10 প্লাস টুয়াইস আই দিলাম %10। ঠিক আছে, আচ্ছা পার্সেন্টেজ একটু বেশি বড় হয়ে যায়, আচ্ছা তারপরে রাখি, সমস্যা নাই। মনে করো আমি কিছু এলিমেন্টকে ইনসার্ট করতে চাই, যে আমি কিছু এলিমেন্টকে ইনসার্ট করতে চাচ্ছি, মনে করো আমি 10কে ইনসার্ট করতে চাই, তাহলে 10 এখানে এই ফাংশন অনুসারে ইনিশিয়ালি 0 পজিশনে হচ্ছে কি হবে, ইনিশিয়ালি প্রোবড হবে। আবার আমি যদি 20কে ইনসার্ট করতে চাই, 20ও এখানে 0 পজিশনেই ইনিশিয়ালি প্রোব হবে। যদি আমি 30কে ইনসার্ট করতে যাই, 30ও এখানে ইনিশিয়ালি 0 পজিশনেই প্রোব হবে। তার মানে কি এরা কলিশন করবে। তাহলে এদের মধ্যে যদি কলিশন হয়, তখন কলিশন রিজলভ করার জন্য 10 কোন নেক্সট স্লটটা সার্চ করবে, টুয়াইস আই, তার মানে 2 ঘর পড়ে গিয়ে, তার মানে এরপরে সে
2 নাম্বার পজিশনে গিয়ে নেক্সট স্লটটা সার্চ করবে। যদি এখানেও সে কলিশন হয় তাহলে সে 4 নাম্বার পজিশনে নেক্সট স্লটটা সার্চ করবে। এখানেও যদি কলিশন হয় তাহলে সে 6 নাম্বার স্লটে গিয়ে নেক্সট সার্চ করবে। এরকম ভাবে 8, তারপরে আবার 0, এরকম ভাবে সে সার্চ করতে থাকবে। 20ও ক্ষেত্রে কি করবে বলতো, যে যেহেতু 20-রও কে পার্সেন্টেজ টেন সেম ভ্যালু দিচ্ছে, সে কি সেম ফাংশন ইউজ করেই কি সেম লিনিয়ার ফাংশন ইউজ করেই কি কলিশন রিজলভ করার জন্য নেক্সট স্লট সার্চ করবে বা প্রোব করবে, সেটা টুয়াইস আই। তার মানে ও পরবর্তীতে 2, 4, 6, 8 সেম সিকোয়েন্সটাই মেনটেন করবে। যেমন আমি তোমাদেরকে যদি একদম শুরুতে যে এক্সাম্পলটা দেখিয়েছিলাম, যে এই কেসে দেখো যে 30 এবং 43, এদের দুইজনের কি ইনিশিয়াল প্রব সেম ছিল। তার মানে দুইজনের ইনিশিয়াল প্রব বা মাল্টিপল এলিমেন্টের ইনিশিয়াল প্রব যদি সেম হয়, তাহলে তারা কিন্তু সেম সিকোয়েন্স ফলো করেই কিন্তু নেক্সট স্লট ফাইন্ড করছে। তাহলে যদি তারা সেম সিকোয়েন্সই ফলো করে, তাহলে কি যে সেম স্লটেই তারা যাচ্ছে, তাহলে ওই স্লট গুলোতেই কি কলিশন হওয়ার প্রবাবিলিটি আরো বেড়ে যাচ্ছে না? তার মানে সামারি হচ্ছে এটাই, আমরা লিনিয়ার প্রবিং বলি বা কোয়াড্রেটিক প্রবিং বলি, তাদের মাল্টিপল এলিমেন্টের যদি ইনিশিয়াল প্রব সেম হয়, তাহলে তারা সেম সিকোয়েন্স ফলো করে কলিশন রিজলভ করে। যদি তারা সেম সিকোয়েন্সই ফলো করে, তাহলে কি ওই পজিশন গুলোতে গিয়েও তো আবার কলিশনই হবে, তাই না? তার মানে কি এখানে কলিশন রেট কি অনেক বেশি বেড়ে যাচ্ছে না? তাহলে এখন আমরা যদি চিন্তা করি যে এটা একটা পসিবল প্রপ সিকোয়েন্স, তাই না? 4-এর পরে 5, 5-এর পরে 6, আবার 43 এর জন্য শুরুতে 4, এবং 4-এর পরে সে 5-এই যাচ্ছে, 4-এর পরে অন্য কোনো সিকোয়েন্সে কিন্তু যাবে না, কারণ আমার লিনিয়ার প্রবিং এর ক্ষেত্রে ফাংশনটাকে এমন ভাবেই ডিফাইন করা যে সে একটা পার্টিকুলার ডিস্টেন্স পর পরই নেক্সট স্লট সার্চ করবে। যে 4-এর পরে সে 5-ই স্লট করবে যদি এখানে শুধু আই দ্বারা ইমপ্লিমেন্ট করি, আবার 5-এর পরে সে 6-ই পজিশনে গিয়েই বা স্লটে গিয়েই সার্চ করবে, 6-এর পরে সে 7-এই যাবে। তার মানে কি সিকোয়েন্সটা ফিক্সড। তার মানে লিনিয়ার প্রবিং এবং কোয়াড্রেটিক প্রবিং এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইনিশিয়াল প্রব যা হবে, ইনিশিয়াল প্রব যা হওয়ার পরে আমরা জানি পরবর্তী সিকোয়েন্সটা কি হবে। যে ইনিশিয়াল প্রব যদি 4 হয়, তাহলে সে পরে 5-ই সার্চ করবে। যে আমার ফাংশনটা যেহেতু শুধু আই ছিল, তাই কি এক এক করে বাড়ছে। আবার আমি যদি বলি যে ইনিশিয়াল প্রব হচ্ছে, আবার আমরা যদি বলি যে ইনিশিয়াল প্রব হচ্ছে 5, তাহলে আমি জানি এরপরে সে 6-এই যাবে, এরপরে সে 7-এই যাবে, এরপরে সে 8-এই যাবে। বা আমি যদি বলি ইনিশিয়াল প্রব হচ্ছে 2, তাহলে আমি জানি যে 2-তে যদি অকুপাইড থাকে তাহলে সে এরপরে 3-এই যাবে, 3-এর যদি অকুপাইড থাকে এরপরে সে 4-এই যাবে। তার মানে ইনিশিয়াল প্রব একবার বের করলে পরবর্তী সিকোয়েন্সটা কিন্তু আমাদের জানা। ইনিশিয়াল প্রব যদি আমরা জানি, তাহলে পরবর্তী সিকোয়েন্সটা কিন্তু আমাদের জানা। ঠিক তেমনি আমরা এখানে যখন দেখছিলাম যে আমার লিনিয়ার ফাংশনটা হচ্ছে টুয়াইস আই, তার মানে সে 2 ঘর পর পর করে লিনিয়ার প্রবিং করছে। তার মানে ইনিশিয়াল প্রব যদি 0 হয়, তাহলে সে পরবর্তীতে তার 2 ঘর পরেই যাবে। এখানে যদি কলিশন হয় তাহলে তার 2 ঘর পরেই যাবে। আবার সেম 20, তার ইনিশিয়াল প্রব কি 0, যদি এখানে কলিশন হয় তাহলে সে নেক্সট 2 স্লট পরে গিয়েই নেক্সট স্লটটা সার্চ করবে বা প্রোব করবে। এখানেও যদি কলিশন হয় তাহলে সে নেক্সট 2 স্লট পরে গিয়েই সার্চ করবে, কারণ কি আমার কলিশন রেজুলিউশন টেকনিকে আমি যে ফাংশনটা ইউজ করছি সেটা টুয়াইস আই। তার মানে 2 ঘর পরে পরে গিয়ে সে নেক্সট স্লটটা প্রোব করছে। তাহলে আমরা যদি চিন্তা করি যে আমার কাছে একটু ছোটবেলার একটা পড়াশোনা মনে করে আসি, যে মনে করো তোমার কাছে 5টা নাম্বার আছে, ইউ হ্যাভ 5 নাম্বারস। সো তাহলে টোটাল 5 নাম্বারস না, 5 ডিজিটস তোমার কাছে যদি, বা 5 অবজেক্টস, আমি তুমি বলি যে ইউ হ্যাভ 5 অবজেক্টস, যে তোমার কাছে 5টা বস্তু আছে, তাহলে বলো তো এই 5টা অবজেক্টে তুমি কতগুলো ওয়েতে সাজাতে পারবে? হাউ মেনি ওয়েস ইউ ক্যান অ্যারেঞ্জ দা অবজেক্টস? আমাদেরকে মনে আছে যে যদি তোমার কাছে 5টা অবজেক্ট থাকে, তাহলে তুমি তাদেরকে কতগুলো ওয়েতে রাখতে পারবে? যে মনে করো সিকোয়েন্সটা প্রথমে 1 নম্বর অবজেক্টে রাখলে, তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, তারপরে 4 নাম্বার, তারপরে 5 নাম্বার, এভাবে অ্যারেঞ্জ করতে পারবে। অথবা প্রথমে 2, তারপর মনে করো 5, তারপরে 4, তারপরে 1, তারপরে 3, এভাবে করে কি অবজেক্ট গুলোকে সাজাতে পারবে। তাহলে তোমাদের মনে আছে টোটাল কতগুলো ওয়েস আছে? এতগুলো। এটা কি পারমুটেশনের ম্যাথ না? পারমুটেশন না? যে তোমার কাছে যদি
পাঁচটা বস্তু থাকে বা এন সংখ্যক বস্তু থাকে, তাহলে তাদেরকে তুমি কতগুলো উপায়ে সাজাতে পারবে? তাহলে সেটা কত ছিল? এন ফ্যাক্টোরিয়াল বা 5 ফ্যাক্টোরিয়াল না? তাহলে তোমার কাছে যদি পাঁচটা বস্তু থাকে তাহলে তুমি কতগুলো ওয়েতে তাদেরকে সাজাতে পারবে? 120টা উপায়, এরকম 120টা সিকোয়েন্স পাবে, 120 সিকোয়েন্সেস। এখন আমরা লিনিয়ার প্রবিং এর ক্ষেত্রে আসি। লিনিয়ার প্রবিং এও কি বলতো, আমি প্রোব সিকোয়েন্স সার্চ করতে চাচ্ছি না, তাহলে টোটাল পসিবল প্রব সিকোয়েন্স নিয়ে আমি কনসার্ন। টোটাল পসিবল প্রোব সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে লিনিয়ার প্রোবিং এর ক্ষেত্রে টোটাল কতগুলো প্রব সিকোয়েন্স আমি পেতে পারি? তো মনে করো আমার টেবিল সাইজ ধরে নিলাম 5, 0 1 2 3 4, এবং লিনিয়ার ফাংশনটা কিছুটা এরকম। ভাই, তার মানে কি বলতো, যে আমরা এক ঘর পর পর সার্চ করব। তার মনে করো যে এলিমেন্টের জন্য কোনো একটা এলিমেন্টের জন্য ইনিশিয়াল প্রব যদি 0 হয়, তাহলে আমি জানি পরবর্তীতে সে 1-এই যাবে, এরপরে 2-তেই যাবে, 2-তেও যদি অকুপাইড থাকে 3-তে যাবে, 3-তে যদি অকুপাইড থাকে তাহলে সে 4-এই যাবে। অথবা ইনিশিয়াল প্রব যদি 1 হয়, তাহলে আমরা জানি এরপরে সে 2-তেই যাবে, এরপরে সে 3-তেই যাবে, এরপরে সে 4-এই যাবে, 4 না পেলে এরপরে সে 0-তেই যাবে। আবার ইনিশিয়াল প্রব যদি 2 হয়, আমরা জানি যে ইনিশিয়ালি যদি 2 হয় এবং এখানে যদি কলিশন হয়, তাহলে এই লিনিয়ার ফাংশন অনুযায়ী কি সে পরের স্লটটাতেই সার্চ করতে যাবে। 3-তেও যদি অকুপাইড পায় তাহলে সে তার নেক্সট পরের স্লটটাতেই যাবে। তারপর 5-ও যদি অকুপাই 4-ও যদি অকুপাইড হয়, এরপরে সে 0-তে যাবে, এরপরে সে 1-এ যাবে। আবার যদি ইনিশিয়াল প্রব 0 হয়, তাহলে জানি এখানে যদি কলিশন হয় তাহলে সে তার পরের স্লটেই যাবে। তারপরে 4-এর পরে কি ঘুরে আবার 0-তে চলে আসবে। 0, 0-তেও যদি কলিশন হয় তারপরের স্লট 1-এই যাবে, এখানেও যদি কলিশন হয় তারপরের স্লট 2-তেই যাবে। অথবা যদি সে 4 নাম্বার স্লটে সে ইনিশিয়ালি প্রোব হয় আর এখানে যদি কলিশন হয়, তাহলে সে কি আমরা জানি যে লিনিয়ার প্রবিং অনুযায়ী সে তার ঠিক নেক্সট স্লটটাতেই যাবে। 5-এর নেক্সট স্লটটা কি, 4-এর নেক্সট স্লটটা কি, একদম 0, 0। তাহলে 4-এর পরে 0-তে যাবে, 0-তেও যদি কলিশন হয় 1-এ যাবে, 1-এর পরে 2-তে যাবে, 2-এর পরে 3-তে যাবে। তার মানে আমরা বলতে পারি যে লিনিয়ার প্রবিং এর ক্ষেত্রে যে আমার ইনিশিয়াল প্রব যদি একবার আমি বের করতে পারি, তাহলে তাই সে ওই পার্টিকুলার প্রপ সিকোয়েন্সটাই ফলো করবে, এর বাইরে কিন্তু কখনো ফলো করবে না। এমন হবে না সে 0-এর পরে 4 নাম্বার স্লটে খুঁজতে যাচ্ছে, 4-এর পরে 3 নাম্বার স্লটে খুঁজতে যাচ্ছে, এরকম ভাবে কিন্তু সে খুঁজবে না। আমার লিনিয়ার প্রবিং কি করে বলতো, যে যদি আমরা এরকম একটা ফাংশন ইউজ করি এবং ইনিশিয়াল প্রব যদি 0 হয়, তাহলে সে এই সিকোয়েন্সটাই ফলো করবে, এর বাইরে কিন্তু কোনো সিকোয়েন্স ফলো করবে না। আবার ইনিশিয়াল প্রব যদি 1 হয়, তাহলে সে এই সিকোয়েন্সটাই ফলো করবে। আবার যদি আমার ইনিশিয়াল প্রব 4 হয়, তাহলে সে এই পার্টিকুলার সিকোয়েন্সটা ফলো করেই কি এমটি স্লট ফাইন্ড করবে। তাহলে টোটাল পসিবল কতগুলো স্লট হচ্ছে বলতো? 5 না? 5 কি টেবিল সাইজের সমান না? তাহলে আমাদের আসলে পসিবল সিকোয়েন্স কতগুলো হতে পারতো? 120টা। কিন্তু লিনিয়ার প্রবিং এ আমি পাচ্ছি কয়টা বলতো? এমটা। যে পসিবল আমার অল পসিবল এম ফ্যাক্টোরিয়ালটা প্রব সিকোয়েন্স হতে পারে, কিন্তু লিনিয়ার প্রবিং এ আমি পাচ্ছি মাত্র এম সংখ্যক। তাহলে লিনিয়ার প্রবিং এর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ কি বলতো, যে ইনিশিয়াল প্রব যা হবে, ইনিশিয়াল প্রব যদি সেম হয় তাহলে কি সে সেম সিকোয়েন্সই ফলো করবে। যেমন আমরা যদি চিন্তা করি যে কোনো একটা ফাংশনে 10, 20 এবং 30 এরা সবাই এই 0 নাম্বার স্লটে হ্যাশ হয়েছে, তাহলে তারা সবাই কি এই একটা সিকোয়েন্সই ফলো করে এমটি স্লট ফাইন্ড করবে। তাহলে একটাই পার্টিকুলার সিকোয়েন্সই যদি ফলো করে, তাহলে কি কলিশন হওয়ার চান্স কি আরো বেড়ে যাবে না? কারণ সেম সিকোয়েন্সে কি বারবার জেনারেট হবে, যে এই পাঁচটা সিকোয়েন্সই কিন্তু ঘুরে ফিরে জেনারেট হবে, এর বাইরে কিন্তু অন্য কোনো সিকোয়েন্স জেনারেট হবে না। তাহলে এলিমেন্ট গুলো যদি সেম সিকোয়েন্সই বারবার জেনারেট করে আর সেম সিকোয়েন্স ফলো করেই সে প্রবিং করে, তাহলে কি কলিশনও কি বেড়ে যাবে। তো লিনিয়ার প্রবিং এর একটা প্রবলেম হচ্ছে, যেহেতু তারা সেম সিকোয়েন্সই বারবার জেনারেট করে, কারণ কি বলতো, ইনিশিয়াল প্রব সেম হলে বাকি সিকোয়েন্সটা কি সেম, তাহলে সবাই কি ওই পার্টিকুলার সিকোয়েন্সই ফলো করবে এবং ঘুরে ফিরে এম সংখ্যক সিকোয়েন্সই জেনারেট হবে। তাহলে যেহেতু নাম্বার অফ পসিবল সিকোয়েন্স খুবই কম, তার মানে সেম সিকোয়েন্স ফলো করলে কি কলিশন রেটও আসলে বেড়ে যাবে। তাহলে লিনিয়ার প্রবিং এর ক্ষেত্রে আমরা আরো একটা ডিসঅ্যাডভান্টেজ দেখলাম, যে সেম সিকোয়েন্সই বারবার জেনারেট হওয়ার কারণে, কিছু পার্টিকুলার সিকোয়েন্সই বারবার জেনারেট হওয়ার কারণে কলিশন রেট কি এখানে বেড়ে যাচ্ছে। কোয়াড্রেটিক প্রবিং এর ক্ষেত্রে দেখি তখন আসলে কেমন হয়। তাহলে কোয়াড্রেটিক প্রবিং এর ক্ষেত্রে আমার যদি এই ফাংশনটা হয় এরকম,
আই স্কোয়ার করে বাড়বে। ঠিক আছে, পার্সেন্টেজ কিছু একটা ভ্যালু দিলাম। তাহলে প্রথমে মনে করো আমার এলিমেন্ট, আবারও যদি এখানে আমি যদি টেবিল সাইজ হচ্ছে গিয়ে 13 ধরি, ঠিক আছে, টেবিল সাইজ হচ্ছে 13, 0 1 2, তার মানে আপ টু 12 পর্যন্ত। তাহলে কোনো একটা এলিমেন্ট ধরে নিলাম সে হচ্ছে 10, এবং সে শুরুতে মনে করো এই 1 নাম্বার স্লটে হ্যাশ হলো। তাহলে 1 নাম্বার, আচ্ছা, কোয়াড্রেটিক প্রবিং আই স্কোয়ার অনুযায়ী স্লট গুলো কিভাবে সার্চ করে? প্রথমে 1 ঘর পরে গিয়ে সার্চ করে, পরে 4 ঘর পরে গিয়ে সার্চ করে, পরে 9 ঘর পরে গিয়ে সার্চ করে, এরপরে বা 16 ঘর পরে গিয়ে সার্চ করবে। তাহলে 10 মনে করো ইনিশিয়ালি 1-এ প্রোব হলো, তাহলে এখানে যদি কলিশন হয় তাহলে সে তার শুরুতে 1 ঘর পরে গিয়ে সার্চ করবে, সেটা হচ্ছে 2। যদি 2-তেও হচ্ছে গিয়ে কলিশন হয় তাহলে 1 থেকে 4 ঘর পরে, তার মানে 1 থেকে 4 ঘর পরে মানে 5 নাম্বার পজিশনে গিয়ে নেক্সট স্লটটা সার্চ করবে। এখানেও যদি কলিশন হয় তাহলে 1 থেকে 9 ঘর দূরে, তার মানে 10 নাম্বার পজিশনে গিয়ে সে স্লট সার্চ করবে। আচ্ছা, আবার মনে করে আমি আরেকটা এলিমেন্ট চিন্তা করি। আরেকটা এলিমেন্ট হচ্ছে 31, ধরে নিলাম সেও 1 নাম্বার স্লটে ইনিশিয়ালি প্রব হলো, এবং এখানে যদি কলিশন হয় তাহলে কোয়াড্রেটিক প্রবিং কি বলে? প্রথমে 1 ঘর দূরে যাবে, তাহলে প্রথমে 1 ঘর দূরে মানে 2 নাম্বার স্লটে গিয়ে সার্চ করবে। যদি এখানেও কলিশন হয় তাহলে সে কতটুকু দূরে যাবে? 4 ঘর দূরে যাবে, তাহলে 1 থেকে 4 ঘর দূরে মানে 5 নাম্বার স্লটে গিয়ে সে সার্চ করবে। এখানেও যদি কলিশন হয় তাহলে এবার কি, সে 9 ঘর দূরে যাবে, তাহলে 1 থেকে 9 ঘর দূরে, তার মানে 10 নাম্বার স্লটে গিয়ে সার্চ করবে। তাহলে এখানেও কি হচ্ছে বলতো, যে 10 এবং 13 দুইজনই কি ইনিশিয়ালি সেম স্লটেই প্রোব হচ্ছিল, এবং তারা কি সেম সিকোয়েন্সই ফলো করছে না? তার মানে কোয়াড্রেটিক প্রবিং এর ক্ষেত্রে আমি বলতে পারি একই প্রবলেমই ফেস করবে, যে ইনিশিয়াল প্রব যদি সেম হয় তাহলে তারা সেম সিকোয়েন্স ফলো করেই কি করে, যে কলিশন রিজলভ করে। আর যেহেতু সেম সিকোয়েন্সই ফলো করে তার মানে কি কলিশন হওয়ার প্রবাবিলিটি আরো বেড়ে যাবে। তাহলে এখানে বলতো যে টেবিল সাইজ যদি 13 হয়, টেবিল সাইজ এখানে m = 13 ধরে নিলাম, তাহলে বলতো কোয়াড্রেটিক প্রবিং এর ক্ষেত্রে টোটাল পসিবল প্রব সিকোয়েন্স কত? টোটাল পসিবল প্রব সিকোয়েন্স এটা কত? 13, তাই না? কারণ কি বলতো, যে আমি যদি জানি ইনিশিয়াল প্রব হচ্ছে 2, তাহলে সে এরপরে কি ফিক্স যে 1 ঘর পরে গিয়ে সার্চ করবে। যে এরপরে যদি এখানেও কলিশন হয় তাহলে ইনিশিয়াল পজিশন থেকে এই যে 4 ঘর দূরে গিয়ে সার্চ করবে, সেটা হচ্ছে 6। এখানেও যদি কলিশন হয় তাহলে ইনিশিয়াল পজিশন থেকে এরপরে 9 ঘর দূরে গিয়ে সার্চ করবে, সেটা হচ্ছে 11। তার মানে ইনিশিয়াল প্রব যদি আমরা জানি তাহলে জানি নেক্সট সিকোয়েন্সটা কি হবে। এই একটা পার্টিকুলার সিকোয়েন্সই সে ফলো করে, ইনিশিয়াল প্রব যদি সেম হয় তাহলে সে একটা পার্টিকুলার সিকোয়েন্স ফলো করেই কি নেক্সট এমটি স্লট সার্চ করবে। তার মানে কি, যে কয়টা টোটাল সিকোয়েন্স জেনারেট হতে পারে? যে যতগুলো ইনিশিয়াল প্রব, কারণ আমরা জানি যে 1 যদি হয় নেক্সটটা ফিক্সড, যদি 2 হয় ইনিশিয়াল প্রব তাহলে নেক্সট সিকোয়েন্সটা ফিক্স, যদি 3 হয় তাহলে নেক্সট সিকোয়েন্সটা ফিক্স। তাহলে টোটাল কতগুলো সিকোয়েন্স হতে পারে? তাহলে এখানে কতগুলো ইনিশিয়াল পজিশন হতে পারে? টোটাল 13টা না? নাম্বার অফ সাইজ অর নাম্বার অফ স্লটস ইন দ্য টেবিল হচ্ছে 13, তাহলে টোটাল কি 13টা পসিবল ইনিশিয়াল প্রব হতে পারে। তাহলে টোটাল কতগুলো প্রব সিকোয়েন্স হতে পারে? 13, তার মানে নাম্বার অফ স্লটস ইন দ্য টেবিল। তাহলে কোয়াড্রেটিক প্রবিং এর ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি বলতো, যে টেবিল সাইজ যদি এম হয় তাহলে ম্যাক্সিমাম এমটা ইউনিক সিকোয়েন্স জেনারেট হতে পারে, এবং এলিমেন্ট গুলো এই সিকোয়েন্স গুলো ফলো করে কলিশন রিজলভ করবে। কিন্তু আমরা কি জানতাম বলতো, টোটাল কতগুলো পসিবল সিকোয়েন্স হতে পারে? ওই যে 5টা বস্তুকে কতগুলো ওয়েতে সাজালে তখন কি m ফ্যাক্টোরিয়ালটা পসিবল সিকোয়েন্স হতে পারে, কিন্তু আমরা মাত্র পাচ্ছি কয়টা বলতো? মাত্র এমটা, যেখানে এখানে 13 ফ্যাক্টোরিয়াল একটা বিশাল নাম্বার, সেটার রেসপেক্টে আমরা পাচ্ছি মাত্র 13টা প্রব সিকোয়েন্স। তার মানে কিছু অল্প সংখ্যক সিকোয়েন্সই ঘুরে ফিরে যদি জেনারেট হয়, এলিমেন্ট গুলো যদি সেম সিকোয়েন্সই ফলো করে, তার মানে কি কলিশন রেট তো বেড়েই যাবে। তাহলে কোয়াড্রেটিক প্রবিং এর একটা তো প্রবলেম দেখেছিলাম যে সেকেন্ডারি ক্লাস্টারিং হয়, এবং আরেকটা প্রবলেম কি এটা, যে যেহেতু এলিমেন্ট গুলো ইনিশিয়াল প্রব সেম হলে তারা সেম সিকোয়েন্সই ফলো করে, এবং কিছু পার্টিকুলার সিকোয়েন্সই ঘুরে ফিরে, এই 13টা সিকোয়েন্স বা এম সংখ্যক সিকোয়েন্সই ঘুরে ফিরে জেনারেট হচ্ছে, তার মানে কি যে কলিশন হওয়ার চান্স আরো বেড়ে যাবে। তাহলে কলিশন যত বেশি হবে আমার কি তত বেশি স্লট সার্চ করতে হবে, তখন কি সার্চিং এর টাইম কমপ্লেক্সিটিও কি বেড়ে যাবে না?
তাহলে দেখলাম যে লিনিয়ার প্রবলেম এবং কোয়াড্রেটিক প্রবলেম এরা মোটামুটি একই প্রবলেমই ফেস করছে, ক্লাস্টারিং ফেস করছে। আবার হচ্ছে গিয়ে কিছু ফিক্স পসিবল প্রপ সিকোয়েন্স থাকার কারণে খুবই অল্প সংখ্যক প্রপ সিকোয়েন্সই জেনারেট হয়, সেগুলো ফলো করার কারণে কি একই সিকোয়েন্স ফলো করছে, একইভাবে কলিশন ফেস করবে। এটার কারণ কি বলতো? কারণ আমরা এই যে কলিশন রিজলভ করার জন্য যে ফাংশন ইউজ করছিলাম, এটা কিন্তু কি ভ্যালু এর উপর ডিপেন্ড করে না, তাই না? যে আমি কোন এলিমেন্টটাকে ইনসার্ট করতে চাই তার উপর ডিপেন্ড করে না, সবার জন্যই কি সেম ভাবেই কম্পিউট করে। সবার জন্যই সেম ভাবে কম্পিউট করার কারণে যদি কারো ইনিশিয়াল প্রপ সেম হয়ে যায় তাহলে তারা সেম সিকোয়েন্সই ফলো করে। এই জন্যই আসলে কোয়াড্রেটিক প্রবলেম এবং লিনিয়ার প্রবলেম এর ক্ষেত্রে কিছু অল্প সংখ্যক প্রপ সিকোয়েন্সই ঘুরে ফিরে জেনারেট হচ্ছে। যেখানে আমরা টোটাল এম ফ্যাক্টোরিয়ালটা পেতে পারতাম, সেখানে মাত্র এমটা পাচ্ছি। তাহলে এগুলো হচ্ছে কোয়াড্রেটিক প্রবলেম এবং লিনিয়ার প্রবলেম এর প্রবলেম। তখন এটা প্রবলেম কি ছিল, এই যে কলিশন রিজলভ করার জন্য যে ফাংশনটা ইউজ করছি, এটা কিন্তু কি ভ্যালু এর উপর ডিপেন্ড করে না। যে কি ভ্যালু যাই হোক না কেন, ইনিশিয়াল প্রপ সেম হলে সেম সিকোয়েন্সে জেনারেট করছে, তার জন্যই কি এই প্রবলেমটা হচ্ছে। তো এটা সলিউশন হিসেবে পরে আনা হলো ডাবল হ্যাশিং কে। এটার সলিউশন হিসেবে আনা হলো ডাবল হ্যাশিং কে। যে H1 কে, এটা হচ্ছে আমার প্রথম অক্সিলারি হ্যাশ ফাংশন যেটা আমাকে ইনিশিয়াল প্রপ দিবে। কিন্তু এরপরে যখন আমি কলিশন রিজলভ করতে যাব, এখন কিন্তু শুধু আই নাই, আই এর সাথে কি আরেকটা হ্যাশ ফাংশন আছে। এই হ্যাশ ফাংশনটা কি করবে, কি ভ্যালুর উপর বেস করে একটা নতুন ভ্যালু জেনারেট করবে এবং তার সাথে আই কে মাল্টিপ্লাই করে নতুন স্লট সার্চ করবে। তাহলে এখানে যখন আমি একটা সেকেন্ড অক্সিলারি হ্যাশ ফাংশন ইউজ করছি, এখন কিন্তু যখন কলিশন রিজলভ করতে যাব, ডিফারেন্ট কি ভ্যালু তাদের নিজেদের জন্য ডিফারেন্ট স্লট ফাইন্ড করবে। যেটা আগের ক্ষেত্রে লিনিয়ার এবং কোয়াড্রেটিকের প্রবলেম ছিল যে শুধুমাত্র আই ছিল, যে কি ভ্যালুর উপর ডিপেন্ড করতো না, তাই যদি মাল্টিপল কি ভ্যালু এর ইনিশিয়াল প্রপ সেম হতো তারা সেম সিকোয়েন্সে জেনারেট করতো। এজন্যই কি যে সেম সিকোয়েন্স ফলো করলে তো কলিশন হবেই। কিন্তু তখন এটা সলিউশন হিসেবে আনা হলো ডাবল হ্যাশিং কে। এটাও একটা ওপেন অ্যাড্রেসিং এর আরেকটা টেকনিক, কিন্তু ডাবল হ্যাশিং হ্যাশিং এ কি করা হয়, যে একটা অক্সিলারি ফাংশন তো থাকবে, প্রথম অক্সিলারি ফাংশন যেটা তোমাকে ইনিশিয়াল প্রপটা দিবে, আরেকটা অক্সিলারি ফাংশন যেটা তোমাকে নেক্সট তুমি কোন স্লট সার্চ করবে সেটা তোমাকে ফাইন্ড করবে। আর এটা যেহেতু কি ভ্যালুর উপর ডিপেন্ড করছে, কাজেই এক একটা এলিমেন্ট কিন্তু তাদের নেক্সট স্লট ডিফারেন্ট ভাবে সার্চ করবে। তাহলে এটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে ডাবল হ্যাশিং আসলে কিভাবে সলিউশন রিজলভ করে।